উজ্জ্বল শোনা যাচ্ছে, গুড। আচ্ছা, বোর্ডও তো তাহলে মনে হয় দেখা যাচ্ছে। উজ্জ্বল, বোর্ড দেখা যাচ্ছে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। আরে উপরে তো উঠবে, আগে বোর্ড দেখতেছেন কিনা পুরোটা সেটা দেখেন। আচ্ছা, লাস্ট আমরা কত নাম্বার পর্যন্ত হচ্ছে ক্লাস করছিলাম মনে আছে? 10 নাম্বার। আজকে কি তাহলে 11 থেকে আমরা করব না? কত থেকে করব আজকে? আমরা 10 পর্যন্ত শেষ করছিলাম তাই তো নাকি? আচ্ছা, তাহলে 10 নাম্বারটা কোনটা ছিল? এই ছিল হচ্ছে 10 নাম্বারটা, ইলেকশনের একটা কোশ্চিন। এই পর্যন্ত হচ্ছে গত ক্লাসে আমরা করে ফেলছিলাম। আজকে ঠিক এইটারই ধারাবাহিকতায় আমরা 11 থেকে হচ্ছে শুরু করব। তাহলে চলেন আমরা 11 নাম্বার কোশ্চিনটার কথা আগে বোঝার চেষ্টা করি, দেন হচ্ছে আমরা এই কোশ্চিনটা কিভাবে সলভ করব সেটাও একটু দেখার চেষ্টা করি। তাহলে কোশ্চেনে কি বলতেছে দেখেন, ইন এ কান্ট্রি 60% অফ দ্য মেল সিটিজেন অ্যান্ড 70% অফ দ্য ফিমেল সিটিজেন আর এলিজেবল টু ভোট। তাহলে কথাটার অর্থটা কি দাঁড়াচ্ছে, যে একটা দেশে আমাদের যতজন মেল সিটিজেন ছিল তাদের 60%, আর যতজন আমাদের ফিমেল সিটিজেন ছিল তাদের হচ্ছে 70% নাকি এলিজেবল টু ভোট, অর্থাৎ ভোট দিতে সক্ষম। তার মানে একটা দেশে যতজন পুরুষ ছিল সকল পুরুষের বয়স 18 বছর হয় নাই, কথার কথা, যে সবাই ভোট দিতে পারবে না। তাহলে যতজন পুরুষ ছিল তাদের মধ্যে 60% ভোট দিতে পারবে, এলিজেবল মানে সক্ষম, এলিজেবল টু ভোট মানে ভোট দিতে সক্ষম, সহজ কথা যাদেরকে আমরা বলতে পারি ভোটার। তাহলে মেল সিটিজেনের 60% হচ্ছে মেল ভোটার, আর ফিমেল সিটিজেনের 70% হচ্ছে ফিমেল ভোটার। এরপরে তারা বলল কি দেখেন, 70%, কার 70%? অফ দ্য মেল সিটিজেন এলিজেবল টু ভোটেড। তাহলে এটার অর্থটা কি দাঁড়াচ্ছে, যে মেল সিটিজেন এলিজেবল টু ভোটেড। তাহলে মেল সিটিজেন এলিজেবল টু ভোট, মেল সিটিজেন এলিজেবল, তাহলে এলিজেবল কারা? এলিজেবল হচ্ছে মেল ভোটার। তাহলে যতজন আমরা মেল ভোটার পাইলাম, এই মেল ভোটারদের সবাই ভোট কেন্দ্রে যায় নাই, 70% হচ্ছে ভোটেড মানে হচ্ছে ভোট দিছে। তাহলে বাকি 30% ধরেন ভয় করছে, বা ওরা অনেক দিন পরে একদিন ছুটি পাইছে, ওরা চিন্তা করতেছে দৌড় এত ঝামেলার মধ্যে গিয়ে আর আমি ভোট টোট দিব না, আমি বাসায় আর চাইতে ঘুমাই, এটাই ভালো। তাহলে এইরকম 70% আপনার ভোট দিতে গেল মেল, আপনার যারা এলিজেবল, তার মানে যারা মেল ভোটার। তাহলে প্রথমে কথা হয়েছিল মেল সিটিজেনের 60% হচ্ছে মেল ভোটার, এখন আমার বলতেছে মেল ভোটারের 70% হচ্ছে ভোট দিছে। সেম অ্যাজ 60% অফ দ্য ফিমেল সিটিজেন এলিজেবল টু ভোটেড। তার মানে যতজন ফিমেল সিটিজেন আমাদের ভোটার ছিল, এলিজেবল মানে হচ্ছে যারা ভোট দিতে সক্ষম, যতজন ফিমেল ভোটার ছিল তাদের মধ্যে আবার সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে যায় নাই, তাদের মধ্যে 60% ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে। এই গেল হচ্ছে তথ্যটা। তাহলে দেখেন এখানে আসলে বিষয় কয়টা আসছে, একটা হচ্ছে মেল সিটিজেন, আরেকটা হচ্ছে মেল ভোটার, আরেকটা হচ্ছে মেল ভোটার ভোটেড। মানে মেল সিটিজেন কতজন, পুরুষ কতজন ছিল, পুরুষ ভোটার কতজন ছিল, আর পুরুষ ভোটার ভোট দিছে কতজন। এই তিনটা পার্ট কি বোঝা যাচ্ছে কিনা? সেম অ্যাজ ফিমেল সিটিজেন, ফিমেল ভোটার ভোটেড, এই তিনটা পার্ট কি ক্লিয়ার? ওকে, তাহলে এবারে আসেন ফাইনাল অংশে, যে কোশ্চেনে কি বের করতে বলছে। এই যে দেখেন হোয়াট ফ্র্যাকশন। এইবারে একটু মনে করেন তো যে আমরা এমসিকিউতে এইরকম একটা ঘটনা পাইছিলাম কিনা, যে হোয়াট পার্সেন্ট এবং হোয়াট ফ্র্যাকশন থাকলে কি হয়, এটার একটা গল্প শোনানো হয়েছিল, মনে আছে? বলেন তো কার মনে আছে? হোয়াট ফ্র্যাকশন হোয়াট পার্সেন্ট বললে কি বলছিলাম? আমি জানি এক্স হবে আর কি। না এক্স এর মান আর কি, না 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 না, এটা নয়। এই যে কে এটা, তৌফিকের একটু একটু মনে পড়তেছে মনে হচ্ছে। হ্যাঁ, হোয়াট পার্সেন্ট এবং হোয়াট ফ্র্যাকশনে পরে বলছিলাম যে একটা শব্দ পাবেন সেটা হচ্ছে অফ, আর অফের ইমিডিয়েট পরে যে অংশটুকু আছে সেইটা যাবে হচ্ছে কোথায়, এটা যাবে হচ্ছে নিচের পোর্শনে, আর বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু যাবে হচ্ছে উপরে। কারণ যখন ভগ্নাংশ বলতেছে, ভগ্নাংশ তো দুইটা পার্ট, একটা হচ্ছে নিচের পার্ট আর একটা হচ্ছে উপরে।
আমরা এই জায়গাটায় অনেক সময় তালগোল পাকাই ফেলি যে কোন অংশ নিচে আর কোন অংশ উপরে, এইটার ব্যাপারটা আমরা এমসিকিউতে পড়ে আসছিলাম বা দেখায় দিয়ে আসছিলাম যে হোয়াট পার্সেন্ট হোয়াট ফ্র্যাকশন বললেই এটার পরের শব্দটাই পাবেন অফ, আর অফের ইমিডিয়েট পরের অংশ নিচে। তাহলে সেন্টেন্সটাতে কি আছে দেখেন, হোয়াট ফ্র্যাকশন অফ দ্য সিটিজেন, তাহলে আমাকে ভগ্নাংশ বের করতে হবে কার মধ্যে, টোটাল সিটিজেনের মধ্যে। তাহলে সিটিজেন থাকবে হচ্ছে কোথায়, এই নিচে থাকবে হচ্ছে সিটিজেনের অবস্থান। তার মধ্যে কার ভগ্নাংশ পরেরটুকুতে বলে দিছে, ভোটেড ডিউরিং দ্য ইলেকশন, যারা ইলেকশনে ভোট দিছে। তাহলে যারা ভোট দিছে এদের অংশটুকু যাবে উপরে, আর যারা হচ্ছে টোটাল সিটিজেন তাদের অবস্থান যাবে হচ্ছে নিচে। তাহলে এখন বলেন যে কার সঙ্গে কার ভগ্নাংশ, এই জায়গাটা কি ক্লিয়ার এখন? জি স্যার। ওকে ফাইন, তাহলে এবারে আসেন আমরা একটা একটা করে পার্ট এখন কমপ্লিট করার চেষ্টা করি। প্রথম কথা, আমাদের মেল সিটিজেন কতজন আমরা কি জানি? পুরা কোশ্চিনটার ভিতরে কোথাও কি দেওয়া আছে মেল সিটিজেন কতজন? দেওয়া নাই। তাহলে দেওয়া নাই মানে তো আমাকে এখন ধরতে হবে। তাহলে আমরা ধরে নিলাম যে লেট দ্য মেল সিটিজেন কতজন আমরা জানি না, ধরে নিলাম মেল সিটিজেন হচ্ছে 100x জন। সেম অ্যাজ ফিমেল সিটিজেন কতজন আমরা তাও জানি না, এটাও ধরে নিলাম। কথা বলেন না কেউ দয়া করে। দ্য ফিমেল সিটিজেন্স, আনমিউট করে রাখেন, মানে যখন কথা বলবেন এখন মিউট করে রাখেন। তাহলে ফিমেল সিটিজেন কতজন আমরা তাও জানি না, ধরলাম হচ্ছে 100y। তাহলে মেল সিটিজেন ধরে নিলাম 100x, ফিমেল সিটিজেন কতজন তাও জানি না, ধরে নিলাম 100y। তাহলে আমাদের তো দরকার হচ্ছে কোন অংশটুকু, টোটাল সিটিজেন কতজন, তাহলে সেটা আমরা একটু বের করি। তাহলে আমরা বলে দেই, সো দ্য টোটাল সিটিজেন্স, তাহলে টোটাল সিটিজেন্স হচ্ছে আমাদের কতজন চলে আসবে, 100x প্লাস হচ্ছে আমাদের 100y। তাহলে আমরা এখান থেকে যদি 100 কমন নিয়ে নিই তাহলে আমাদের কি করা উচিত, x প্লাস ওয়াই। তাহলে আমরা একটা পোর্শন পেয়ে গেছি যে আমাদের টোটাল সিটিজেন কতজন। এইবারে আমাদের এখন যাইতে হবে সেকেন্ড পোর্শনের দিকে। আমরা এখন দেখব যে আমাদের মেল সিটিজেনের মধ্যে মেল ভোটার কতজন আছে আমরা একটু দেখতে চাই, ঠিক আছে? বা এইটা একবারেও আপনি করতে পারবেন, যে একসঙ্গে যদি বলেন যে মেল ভোটার ভোটেড কতজন সেটাও করতে পারবেন একবারে যদি কেউ লিখতে চান, যে সো দ্য মেল ভোটার্স ভোটেড, মেল ভোটার ভোটেড কতজন। তাহলে আগে দেখেন মেল সিটিজেন আমরা কত ধরছিলাম, 100x হচ্ছে মেল সিটিজেন। এই 100x এর সবাই কি মেল ভোটার ছিল? না, 100x এর 60% ছিল হচ্ছে মেল ভোটার। তাহলে 100x এর 60% করলে আমরা কাকে পাবো, তারা হচ্ছে মেল ভোটার। তাদের সবাই কি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে? না, তাদের মধ্যে 70% বলেই দিছে যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে। তাহলে মেল ভোটার হচ্ছে আমাদের এতজন, তাদের যদি 70% করি তাহলে আমরা কি পাবো, আমরা পেয়ে যাব এতজনই হচ্ছে কি করছে, এতজন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে। তাহলে কয়জন আছে আমরা একটু দেখি এখানে। তাহলে এটা কাটাকাটি করলাম 60x এর 70% করলে 0 0 কাটাকাটি 6 7 42। তার মানে এই 42 জন হচ্ছে মেল যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে। এইটা কি বোঝা যাচ্ছে কিনা একটু বলেন আগে, এটা কি ক্লিয়ার? গুড। তাহলে এইটা বুঝলে পরেরটাও তো হচ্ছে মনে হয় আমরা কভার করতে পারি। কেমন করে? কারণ দেখেন এবারে ফিমেলের কথা আমাদের দরকার, যে ফিমেল ভোটার ভোটেড কতজন। তাহলে আমরা একটু সেটাও বলে দেই, দ্য ফিমেল ভোটার্স ভোটেড, ফিমেল ভোটার হচ্ছে আমাদের কতজন সেটা আগে জানা দরকার। তাহলে সেটা ডিপেন্ড করবে কার উপরে, ফিমেল সিটিজেনের উপরে। তাহলে ফিমেল সিটিজেন কতজন, 100y সবাই কি ভোট দিতে পারবে? না। তাহলে ওরা বলে দিছে যে আমাদের ফিমেল সিটিজেন যা তার 70% হচ্ছে ভোট দিতে পারবে। তাহলে 100y এর 70% হচ্ছে যারা ফিমেল ভোট দিতে পারবে। তাদের সবাই কি ভোট কেন্দ্রে গেছে? না, বলে দিছে যে 60% হচ্ছে ফিমেল ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে। তাহলে ফিমেল ভোটারদের 60% করলেই তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে। তাহলে এটা কত আসে, 70y। 70y 60% করলেও 0 0 কাটাকাটি 6 7 42y চলে আসে। তাহলে এই 42y কারা, যারা ফিমেল এবং যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে, ফিমেল ভোটার ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে। তাহলে আমাদের তো দরকার ছিল টোটাল সিটিজেনের মধ্যে ভোটেড ডিউরিং দ্য ইলেকশন, টোটাল কতজন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে তাদের ভগ্নাংশ।
তাহলে আমাদের এখন জানা দরকার টোটাল ভোটার ভোটেড কতজন। তাহলে আমরা একটু বলে দিই, সো দ্য টোটাল ভোটার্স ভোটেড, তাহলে মেল ভোট দিছে হচ্ছে 42x আর ফিমেল ভোট দিছে 42y। 42 কমন নিয়ে নিলে আমরা পাই x প্লাস ওয়াই। তাহলে 42 ইন্টু এক্স প্লাস ওয়াই কারা? যারা হচ্ছে ফিমেল ভোটার, সরি মেল এবং ফিমেল মিলে টোটাল ভোটার এতজন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে। তাহলে আমাদের এখন ভগ্নাংশ বের করতে বলছে। তাহলে আমরা ফাইনালি বলে দিই, আর গল্প তো নাই শেষ, যে ফাইনালি দ্য রিকোয়ার্ড ফ্র্যাকশন, তাহলে রিকোয়ার্ড ফ্র্যাকশন কার মধ্যে বের করতে বলছে? টোটাল সিটিজেন কতজন? 100 ইন্টু এক্স প্লাস ওয়াই। তার মধ্যে কাদের? যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিছে। কতজন? 42 ইন্টু এক্স প্লাস ওয়াই কাটাকাটি, 42 আর 100 কাটাকাটি করলে 21/50। এই সেই উত্তর, ভগ্নাংশ হচ্ছে 21/50। এখন বলেন জিনিস কি ক্লিয়ার হয়েছে কিনা? গুড। তাহলে 11 নাম্বার নিয়ে আর কারো কোনো কোশ্চিন আছে? যদি না থাকে তাহলে আমরা পরেরটার দিকে চলে যাব। ছেড়ে দেই? এনি কোশ্চিন? নাই, কারো কোনো কোশ্চিন নাই। ওকে, তাহলে ডান, 11 নাম্বারের গল্প কমপ্লিট। আমরা একটু 12টার দিকে যাই, দেখি 12টাতে কি বলতেছে তারা। নাম্বার 12, 12 নম্বরে বলতেছে রিসেন্টলি কামালস আওয়ারলি ওয়েজ হ্যাজ বিন ইনক্রিজ বাই 10%। কামালের সাম্প্রতিক সময়ে ঘন্টার মজুরি বেড়ে গেছে 10%। পরে বলে দিল যে বিফোর দিস ইনক্রিজ, এই ইনক্রিজটা হওয়ার আগে, বিফোর মানে পূর্বে, এই ইনক্রিজটা হওয়ার আগে কামালস টোটাল উইকলি ওয়েজ ওয়াজ 137। কামালের টোটাল উইকলি ওয়েজ ছিল 137 টাকা। একটু পানি দিও। তাহলে এই বৃদ্ধিটার আগে ওরা বলতেছে কামালের সাপ্তাহিক টোটাল মজুরি ছিল 137 টাকা। এখন পরে আবার বলল যে ইফ হিজ উইকলি ওয়ার্কিং আওয়ার্স এটা কি হয়ে গেছে? এইটা নাকি ডিক্রিজ হয়ে গেছে 10%। তাহলে দেখেন ঘটনা কয়টা? ঘটনা কিন্তু 3টা। একটা হচ্ছে ঘন্টার মজুরি কত, আরেকটা হচ্ছে কত ঘন্টা সপ্তাহে কাজ করছেন, আরেকটা হচ্ছে টোটাল সাপ্তাহিক মজুরি কত। তার মানে কামাল সাহেব বোঝাই যাচ্ছে যে এমন একজন ব্যক্তি, উনি একটা অফিসে পার্ট টাইম জব করে, ঘন্টা বেসিসে, 1 ঘন্টা কাজ করলে এত টাকা পাবে, এই বেসিসে সে কাজ করতেছে। এখন তারা বলতেছে যে বর্তমানে তার 2টা ঘটনা ঘটে গেছে। একটা ঘটনা কি? তার ঘন্টার মজুরি বাড়ছে 10%, কিন্তু সাপ্তাহিক আগে যত ঘন্টা কাজ করত সেটা কমে গেছে হচ্ছে কত? আমাদের 10% কমে গেছে। আর 137 টাকা ছিল বৃদ্ধিটার আগে, তার মানে আগে তার সাপ্তাহিক মজুরি ছিল হচ্ছে আমাদের 137 টাকা। তাহলে এই তথ্যগুলো কি ক্লিয়ার কিনা আগে সেটা একটু বলেন। এটা কি ক্লিয়ার? জান্নাত, ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, আমি তো ক্লাসে, তুই ক্লাসের মধ্যে ফোন দিস কেন? আচ্ছা আমি বের হয়ে, আচ্ছা তারপর ঠিক আছে আমি ফোন দিচ্ছি। ওকে, হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে এখন আসেন ফাইনাল কোশ্চেন। কি বলতেছে কোশ্চেনে? তারা বলতেছে যে ওই যে 10% ডিক্রিজের কথা তো বললো, যে আমাদের উইকলি ওয়ার্কিং আওয়ারটা কমে গেছে কোথায় থেকে? ফ্রম দ্য লাস্ট উইকস টোটাল ওয়ার্কিং আওয়ার, অর্থাৎ গত সপ্তাহে সে টোটাল যত ঘন্টা কাজ করছিল এই সপ্তাহে সে তাহলে সেখান থেকে 10% কম সময় কাজ করবে। তাহলে কোশ্চেনে চাওয়াটা কি? কোশ্চেনে চাওয়া হচ্ছে হোয়াট উড বি দ্য চেঞ্জ। তাহলে বলেন তো হোয়াট উড বি দ্য চেঞ্জ, এটার মানেটা কি? এটার মানে কি বলেন তো? হোয়াট উড বি দ্য চেঞ্জ, চেঞ্জ হওয়া মানে কি? হ্যাঁ, চেঞ্জ হওয়া মানে কি? গুড। তাহলে বলেন তো পরিবর্তন হওয়া মানে কি কি ঘটনা ঘটতে পারে? ফাইন, গুড। হ্যাঁ, চেঞ্জ হওয়া মানে বাড়তেও পারে অথবা কমতেও পারে। তাহলে কি হবে সেটা কি আপনাকে তারা বলে দিছে যে এই ঘটনাটাই ঘটবে? না স্যার, এটা তো বলে নাই, অতএব সাবধান। তাহলে কি হবে এইটা কিন্তু তারা বলতেছে না। এখন তারা আমাদের কাছ থেকে কি জানতে চাচ্ছে, এবং দেখেন ঘটনা এখনো শেষ করে নাই, কমার পরে বলতেছে ইফ এনি। এই বলেন তো ইফ এনি মানে কি?
যদি হয় এরকম স্যার। তাহলে বলেন তো ঘটনা কোন রকম, তাহলে বলেন ঘটনা কয়টা ঘটতে পারে? তিনটা স্যার। গুড। কি কি? মানে বাড়তেও পারে, কমতেও পারে, আবার হচ্ছে সেম থাকতে পারে, যে বাড়বেও না কমবে। তার মানে এখন ঘটনা কি এটা বুঝতেছেন যে ঘটনা শুধু বাড়বে বা কমবে না, ওরাই সংশয় প্রকাশ করছে যদি হয়, তার মানে ঘটনা তিনটা ঘটতে পারে, হয় বাড়বে অথবা কমবে অথবা ঠিক থাকতে পারে, হ্যাঁ না না? জি স্যার। তাহলে মানে কি হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু যদি ইফ এনি কথাটা না দিত আমরা কনফার্ম থাকতাম হয় বাড়বে নয়তো কমবে, কিন্তু এই ইফ এনি দিয়ে আমাদের আরেকটা অপশন তৈরি করে দিছে, তার মানে এটা নাও হইতে পারে, অর্থাৎ পরিবর্তন নাও হইতে পারে। তাহলে পরিবর্তন না হওয়া মানে কি, সেটা ঠিকও থাকতে পারে। এখন কিসের পরিবর্তন সেটার ব্যাপারে ওরা পরের টুকুতে একদম ক্লিয়ার ইনফরমেশন দিছে। ইন কামাস টোটাল উইকলি ওয়েজ, কামালের টোটাল সাপ্তাহিক মজুরির উপরে যদি কোনো পরিবর্তন হয় তাহলে সেটা কত। তার মানে বাড়লে বলতে হবে এত টাকা বাড়ছে, কমলে বলতে হবে এত টাকা কমছে, ঠিক থাকলেও বলা লাগবে যে না এই কারণে আমাদের টোটাল উইকলি ওয়েজের কোনো পরিবর্তন আসে নাই। তাহলে আগে বলেন কোশ্চিনের কথা কি ক্লিয়ার হয়েছে কিনা, যে কথাগুলোতে কি কি বললো, এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন একটা একটা করে স্টেপ আগে চিন্তা করেন। ঘটনা দুইটা, পূর্বের একটা ঘটনা, বর্তমান একটা ঘটনা। তাহলে আগে পূর্বের ঘটনাটা আমরা একটু চিন্তা করি। লেট অ্যাট প্রিভিয়াস, পূর্বে পূর্বে আমাদের সাপ্তাহিক মজুরি এটা বের করার আগে দরকার কি, ঘন্টার মজুরি। ঘন্টার মজুরি 1 ঘন্টা কাজ করলে কামাল কয় টাকা পাইতো আমরা কি জানি? আমরা জানি না। তাহলে আমরা ধরে নিলাম দা আওয়ারলি ওয়েজ, আওয়ারলি ওয়েজ ঘন্টার মজুরি। ঘন্টার মজুরি কত ছিল আমরা জানি না, কথার কথা ধরে নিলাম 10x টাকা ছিল। অ্যান্ড সে আগে আমাদের এক সপ্তাহে কত ঘন্টা কাজ করতো সেটা কি আমরা জানি? সেটাও জানি না। তার মানে উইকলি ওয়ার্কিং আওয়ার কত আমরা জানি না, সেটাও ধরে নিচ্ছি। তা উইকলি ওয়ার্কিং আওয়ার্স, উইকলি ওয়ার্কিং আওয়ার্স কত ঘন্টা আমরা জানি না, ধরে নিলাম ওয়াই ঘন্টা। তাহলে এতটুকুর উপরে বেস করে একটু খেয়াল করে দেখেন তো, আওয়ারলি ওয়েজ মানে হচ্ছে 1 ঘন্টা কাজ করলে 10x টাকা পাবে। সে এক সপ্তাহে কাজ করছে কত ঘন্টা? 10y ঘন্টা। 1 ঘন্টা কাজ করলে 10x টাকা পাইলে 10y ঘন্টা কাজ করলে কত টাকা পাবে? এই দুটা গুণন করলে কি পাওয়া যাবে না 100xy? হ্যাঁ না না? 1 ঘন্টা কাজ করলে যা পাওয়া যায় তাকে যদি গুণন করে দেই ঘন্টা দ্বারা, তাহলে তো আমি পাবো যে টোটাল কত টাকা। তাহলে আমরা একটু বলে দেই। সো at previous the total weekly wage, কথাগুলো একটু খেয়াল করেন। আওয়ারলি ওয়েজ, উইকলি ওয়ার্কিং আওয়ার, আর আরেকটা হচ্ছে টোটাল উইকলি ওয়েজ, সাপ্তাহিক মজুরি। এই কথাগুলোই হচ্ছে প্যাচ লাগাই ফেলে এই তিনটা কথায়, যে আওয়ারলি ওয়েজ কোনটা, উইকলি ওয়ার্কিং আওয়ার কোনটা, আরেকটা হচ্ছে টোটাল উইকলি ওয়েজ কোনটা। এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করেন। 1 ঘন্টা কাজ করলে 10x টাকা পাওয়া যায়, কাজ করছিলাম 10y, তাহলে আমার টোটাল মজুরি আসছে 100xy টাকা। এখন আসেন, এটা তো গেল পূর্বের ঘটনা, তাহলে বর্তমানে কি হয়েছে আমরা একটু দেখতে চাই। তাহলে এখন বলে দেই যে অ্যাট প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট বর্তমানে আগে 1 ঘন্টা কাজ করলে যা পাইতাম, এখন তারা বলছে যে 1 ঘন্টা কাজ করলে আমার সেটা নাকি 10% বৃদ্ধি পাবে। তাহলে আমরা সরাসরি লিখে দেই দ্য আওয়ারলি ওয়েজ অ্যাট প্রেজেন্ট দেওয়া আছে। এখন আর এই কথাটা না লিখলেও চলবে যে অ্যাট 10% ইনক্রিজ, এই কথাটা না লিখলেও চলবে। কেন? কারণ আমরা বলেই দিছি বর্তমানে। তাহলে বর্তমানে কি হবে, কোশ্চেনের কথাতে লেখাই আছে। এটা যদি কেউ নাও লেখেন কোনো আপত্তি নাই এটাতে, যে আওয়ারলি ওয়েজ এখন আমাদের কত চলে আসবে। আগে 1 ঘন্টা কাজ করলে পাইতাম 10x টাকা, আর আজকে সেটা নাকি 10% বাড়বে। 10% বেড়ে গেলে কত পার্সেন্ট হয়? পুরা জিনিস থাকা মানে পার্সেন্টেজ মানে 100%। তাহলে 100% তো আছে, তার সঙ্গে 10% বৃদ্ধি পাইছে, তাহলে পার্সেন্টেজ করলে টোটাল কত আসবে? 110% হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে কত চলে আসবে? 11x টাকা। তাহলে আগে 1 ঘন্টা কাজ করলে আমি পাইতাম 10x টাকা, এখন 1 ঘন্টা কাজ করলে আমি 11x টাকা পাচ্ছি। 1 টাকা বাড়ছে। কেমনে বাড়লো? ওই 10 টাকার 10% করলে তো 1 টাকাই হয়, সেই 1 টাকা বেড়ে এখন হয়েছে 11x টাকা। এটা কি ক্লিয়ার কিনা বলেন?
ঠিক আছে? স্যার আরেকবার বলুন। ওকে, তাহলে এবারে আসেন, ঘন্টার মজুরি বেড়ে গেছে আর এইদিকে বলে দিছিল উইকলি ওয়ার্কিং আওয়ার কমে যাবে 10%। তাহলে আগেকার উইকলি ওয়ার্কিং আওয়ার কত ছিল? 10 ওয়াই ঘন্টা। তাহলে আজকেও কি এক সপ্তাহে 10 ওয়াই ঘন্টায় কাজ করবেন? না, 10% কমে যাবে। তাহলে সেটাও একটু আমরা এখান থেকে বের করি। দ্য উইকলি ওয়ার্কিং আওয়ার্স, উইকলি ওয়ার্কিং আওয়ার্সটা এখন কত হবে? আগে একটু খেয়াল করে দেখেন যে আমরা যখন কাজ করছি তখন সপ্তাহে কাজ করছি কত? 10 ওয়াই ঘন্টা। এখন তাহলে সেটা কি হবে? 10% কমে যাবে। তাহলে 10% কমে গেলে কত হবে? 90%। তাহলে 90% করলে আমরা কত পাচ্ছি? 9 ওয়াই ঘন্টা। আগে কাজ করছি এক সপ্তাহে 10 ঘন্টা, আজকে কাজ করতেছে এক সপ্তাহে 9 ঘন্টা। কেন? কারণ 10% কমে গেছে সময়। তাহলে 10 ঘন্টার 10% করলে তো 1 ঘন্টায় হয়, তাহলে 1 ঘন্টা কমাইলে তো ওই 9 ঘন্টায় আসে। হ্যাঁ না? না? জি স্যার। ওকে, তাহলে আজকের টোটাল মজুরি কত আমরা একটু দেখতে চাই যে অ্যাট প্রেজেন্ট the total weekly wage। তাহলে এখন চিন্তা করেন যে আগে আপনি যখন কাজ করছিলেন সেইটার গল্প এখানে চলে গেছে। বর্তমানে যখন আপনি কাজ করতেছেন 1 ঘন্টা কাজ করলে পাবেন 11x টাকা, আপনি কাজ করছেন 9 ওয়াই ঘন্টা, তাহলে আপনার টোটাল টাকা আসবে 9 11 99xy টাকা। তাহলে এইবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আপনারা বলেন তো 100xy কি জিনিস? মোট ইনকাম, টোটাল উইকলি ওয়েজ। ভালো করে বলেন, ভালো করে, এখনো কথা শেষ হয় নাই, ভালো করে বলেন এটা কি জিনিস? হ্যাঁ, এইবারে কথা ঠিক হয়েছে, এটা হচ্ছে পূর্বের সাপ্তাহিক মজুরি। তাহলে এখন বলেন তো 99xy কি জিনিস ভাই? গুড, এইটা হচ্ছে বর্তমানের অ্যাট প্রেজেন্ট, এইটা হচ্ছে বর্তমানের হচ্ছে সাপ্তাহিক মজুরি। তাহলে এখন আপনারা একটু কষ্ট করে আমাকে বলেন যে আগে এক সপ্তাহ কাজ করলে যেখানে 100 টাকা পাইতেন, আজকে এক সপ্তাহ কাজ করলে আপনি পাচ্ছেন 99 টাকা। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার দেন, সেন্স কি হয়েছে না হয় নাই? হয়েছে। কি হয়েছে? বাড়ছে না কমছে? কমে গেছে। আচ্ছা, এটা যে কমে গেছে সেটা আপনি কেমনে বুঝলেন ভাই? তার মানে কি আমরা এখন এই কথাটার ব্যাখ্যাটা দিব না? কারণ এটার তো ব্যাখ্যা দেওয়া লাগবে যে এটা বাড়ছে নাকি কমছে। তার মানে এটা আমরা ব্যাখ্যা দিব কেমন করে? আগে আমি সাপ্তাহিক মজুরি পাইতাম 100xy, এখন আমি সাপ্তাহিক মজুরি পাচ্ছি হচ্ছে কত? 99xy। তাহলে 99xy থেকে 100xy তো বড়, তার মানে এখনকার মজুরি কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে আমরা বলতে পারি সো দ্য সিচুয়েশন ইজ ডিক্রিজ। এখন কোশ্চেন, এই যে দুইটা লাইন আমরা কথা এখানে লিখলাম বাচ্চাদের মতন করে, এই দুইটা লাইনের কথা আপনি কখন লিখবেন আর কখন লিখবেন না, এই জায়গাটা একটু সাবধান থাকেন। এখন খুব ভালো করে এখনকার কথাটা শুনবেন। যদি কোশ্চেনের মধ্যে এই ধরনের কথা থাকে, চেঞ্জ বা ইফেক্ট, বলেন তো ইফেক্ট মানে কি ভাই? প্রভাব মানে কি? বাড়ছে নাকি কমছে? এক্স্যাক্টলি। তার মানে কি এটা আইডেন্টিফাই করা যায় যে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটছে? বোঝা যায় না? তাহলে সাবধান, যে শব্দগুলো দ্বারা এক্স্যাক্টলি বোঝা যায় না যে ঘটনাটা কি ঘটতেছে, বাড়ছে নাকি কমছে, যেমন আপনার ইফেক্ট বা চেঞ্জ, এই শব্দগুলো দিয়ে কিছুই বোঝা যায় না। এই ধরনের শব্দ থাকলে আপনাকে এই ব্যাখ্যাটা দিতে হবে। বাড়লে বুঝাইতে হবে এই কারণে বাড়ছে, কমলে বুঝাইতে হবে এই কারণে কমছে। কিন্তু যদি এখানে লেখাই থাকতো ইনক্রিজ বা যদি লেখাই থাকতো ডিক্রিজ, এই আকাশ আপনার ওখান থেকে নয়েজ আসতেছে, একটু মিউট করে রাখেন আকাশ। যদি এখানে বলাই থাকতো ইনক্রিজ বা যদি বলাই থাকতো ডিক্রিজ, জীবনে এই দুইটা লাইনের ব্যাখ্যা দিবেন না। কেন? কারণ কোশ্চেন তো বলেই দিছে বাড়বে, আবার বাড়ার ব্যাখ্যা কেন দিব আমি? কোশ্চেন বলেই দিছে কমবে, তাহলে আর কোনো ব্যাখ্যা ট্যাখ্যা লাগবে না। তাহলে ব্যাখ্যা লাগবে কখন? যে শব্দগুলো দ্বারা এক্স্যাক্টলি কি ঘটনা ঘটছে সেটা যখন বোঝা যাবে না, তখন এই দুইটা লাইনের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। ব্যাখ্যা দিব না কখন? যখন ডিরেক্ট বলা থাকবে ইনক্রিজ অথবা ডিরেক্ট বলা থাকবে ডিক্রিজ, তাহলে এই বাড়া বা কমার কোনো ব্যাখ্যা দিতে হবে না। কথা কি ক্লিয়ার কিনা বোঝেন? জি স্যার।
ফাইন, তাহলে আমরা কমার ব্যাখ্যাটা দিয়ে দিছি। এখন কমছে কত সেটা তো এখন বের করে আমাকে দেখাইতে হবে। এখন তার আগে এখন আমাদের এই জায়গাটার বর্ণনাতে একটু আসতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে কোনটা, আগে আমরা আসি যে এখানে কমছে কত। তাহলে এখন আমরা বলে দেই যে ফাইনালি, না কমাটার আগে আমরা একটা ব্যাখ্যা দিয়ে আসি। এই যে 137 টাকার দিকে একটু তাকান, বলেন তো 137 টাকা জানে কি ছিল ভাই, কি ছিল এটা? এই বৃদ্ধিটার আগে, তার মানে কি পূর্বের সাপ্তাহিক মজুরি ছিল। তাহলে এখন বলেন অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, তাহলে প্রিভিয়াস টোটাল ওয়েজ আমাদের কত ছিল 100xy, হ্যাঁ না? এইটার মানটাই ওরা কোশ্চেনে বলে দিছে যে এটাই হচ্ছে 137 টাকা। তাহলে 100 দ্বারা ভাগ করলে আমরা কি এখান থেকে xy এর মানটা বলতে পারি যে 1.37 হবে 100 দ্বারা ভাগ করলে? 1 নম্বর সমীকরণ, হ্যাঁ না? বলা যায় কিনা? গুড, তাহলে এখন বলে দেন আপনি যে ফাইনালি দ্য ডিক্রিজ amount of total weekly wage, টোটাল উইকলি ওয়েজের যে আমাদের অ্যামাউন্টটা ডিক্রিজ হয়েছে, তাহলে সেটা কত? তাহলে ডিক্রিজ হয়েছে কত আমরা একটু দেখি। আগে পাইতাম এক সপ্তাহে 100xy, এখন পাচ্ছে এক সপ্তাহে 99xy, তাহলে কমছে কত? বাদ দিলে হয় xy। আর এই xy এর মানটাই তো আমরা পাইছি 1.37। কোথায় থেকে পাইছেন? 1 নম্বর সমীকরণ। এখন শুধু নিচে ভাই অ্যান্সার দিয়ে দিবেন যে 1.37 টাকা ডিক্রিজ, নট 1.37। কেউ যদি শুধু 1.37 দেন, পুরা কোশ্চেনটাতে ডাবল জিরো দিবে। কেন? কারণ 1.37 কি হয়েছে, বাড়ছে নাকি কমছে এটা বলতে হবে। কিন্তু যদি কোশ্চেনের মধ্যে বলা থাকতো ইনক্রিজ বা ডিক্রিজ, তাহলে আর সেই শব্দটা না লিখলেও চলতো, শুধু 1.37 টাকা দিলেই চলতো। তাহলে এখন আমাকে অ্যান্সারের টোটালটাই দিতে হবে যে ডিক্রিজ অ্যামাউন্ট অফ এত অথবা এত টাকা ডিক্রিজ, শেষ, আর কিচ্ছু নাই। এবার তাহলে এখন দেখেন ব্যাপারটাকে বোঝা যাচ্ছে কিনা। প্রথমে যেগুলো ওই যে 10-10 করে ধরা আছে, আপনি চাইলে এটা 100ও ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু 10টাই কেন ধরা আছে? 10-এর 10% 0-0 থাকলে সুবিধা হয় কাটাকাটি করতে, এই কারণেই 10-10 করে ধরা হয়েছে। কেউ যদি মনে করেন শুধু এক্স ধরবো, কোনো আপত্তি নাই। 100x ধরবো, তাও কোনো আপত্তি নাই। ক্যালকুলেশনটা একটা স্টেপ খালি লম্বা হবে, কিন্তু অ্যান্সার ঘুরায় ফেরায় 1.37 আসতে বাধ্য। ক্লিয়ার এখন? স্যার দয়া করে ফাইনালি থেকে যদি আরেকবার বলতেন। ফাইনালি থেকে বলার কিচ্ছু নাই। আগে এক সপ্তাহে কয় টাকা পাইতেন বলেন তো ভাই? স্যার অ্যানসারের পর কি লিখছেন দেখা যাচ্ছে না। আচ্ছা দেখা লাগবে না, এখন আমি কথা বলতেছি, আগে শোনেন। যে ভাইয়ার কোশ্চেন ছিল একটু বলেন আগে, আগে এক সপ্তাহে কয় টাকা পাইতেন ভাই? 137। না ওই যে ভেরিয়েবল ধরে আমরা কত পাইছিলাম, আগে এক সপ্তাহে কয় টাকা পাইতেন বলেন? গুড। আর এখন এক সপ্তাহ কাজ করলে কয় টাকা পাচ্ছেন? 99xy। তাহলে বলেন তো কমছে কয় টাকা আপনার? xy টাকা কমছে। গুড, আমরাও বলছি যে ভাই আমার টাকা কমছে xy। এখন এই xy এর মান একটু আগে আমরা বের করছি না, যে xy এর মানটা 1.37। তাহলে xy কমা আর 1.37 কমা একই কথাই না? হ্যাঁ না? জি স্যার। এই যে, আর এখানে লেখা আছে 100xy বিয়োগ 99xy, এখানে হচ্ছে xy, আর xy এর নিচেই লেখা আছে xy মানে 1.37, যেটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাইছি। এই যে ভাইয়া লেখা বুঝতেছিলেন না, এখন কি ক্লিয়ার? স্যার ওই যে অ্যানসার লিখতে হবে 1.37 ডিক্রিসেস। হ্যাঁ 1.37 টাকা ডিক্রিজ, অথবা ডিক্রিজ অ্যামাউন্ট 1.37 টাকা। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে বলেন 12 নম্বরের গবেষণা কি বোঝা গেল কিনা এখন? এই গবেষণা কি ক্লিয়ার? আর খবর নাই কারো? ছাড়লাম কিন্তু, তাহলে স্যার একটু স্ক্রিনশট নিয়ে নিন। নেন, নেওয়া হয়েছে। আর এখন না নিলেও চলবে, কারণ হচ্ছে আপনার ইয়াতে তো আছেই, এই রেকর্ডে তো থাকবে। হ্যাঁ গত ক্লাসটা দেয় নাই স্যার। হ্যাঁ, গত ক্লাস দেয় নাই? না স্যার আমি তো দেখলাম না। স্যার দিছে দুপুরের দিকে দিছে। এই তো দিছে তো। 22 বেসের একটা দিছে স্যার। স্যার একটু লেট হয়ে আছে, লেট হলে সমস্যা। স্যার ওখানে 6টা করতে না। আপলোড করছে, সেখানে 1 থেকে 6
কি করে আপনার ওইটা 22 বেসে রেকর্ড করা, আমি দেখছি ক্লাসটা। আমাদের কাছে স্যার, এখন আচ্ছা দিছে তো, রেকর্ড তো দিছে নাকি? স্যার আমাদের রেকর্ড 6 পর্যন্ত দিছে স্যার। 6 পর্যন্ত মানে কি বুঝি নাই। এই গত ক্লাসে কোশ্চেন অ্যানসার দেওয়া হচ্ছে 6টা কোশ্চেন স্যার। 6টা কোশ্চেনের পরেরটা স্যার আমাদের ব্যাচের রেকর্ড নাকি হয় না, রেকর্ড লাস্টের দিন নাকি হয় না, এর জন্য ওনারা করছে কি অন্য আরেকটা ব্যাচের রেকর্ড আমাদের দিয়েছে। এই কে আছে? দাঁড়ান, দাঁড়ান, কথা বলেন না, আমি আগে শুনি। আছে নাকি ঋষি? আগের ক্লাসে রেকর্ড কি হয় নাই? না, ওটার আরেকটা রেকর্ড দিয়ে দিছি। দিয়ে দিছে? হ্যাঁ। কত পর্যন্ত? ওটা নাকি 6 না কত ওটা পর্যন্ত? দুইটা পার্টে পুরোটাই দিয়ে দিছি। এই 2টা পার্ট দেওয়া আছে ভাইয়া, একটু খেয়াল করে দেখেন তো। ওটার মানে প্রথম পার্টটা আপনি যেটা করেছেন ওটা 6টা, তারপরে হচ্ছে বাকিটা আছে। একবারে পুরো ক্লাস যেটা আগে বেছে নিছেন ওর বুঝানোর জন্য পুরোটাই দিয়ে দিছি। ও আচ্ছা, পুরা ক্লাসে দিয়ে দিছে, খেয়াল করে দেখেন তো। রেকর্ড আপলোড করতে লেট করেন? আমরা কি লেট করি? না, ওটা স্যার যে সেদিন ওটা ও আচ্ছা, সেই দিনের ওই একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে মনে হয় লেট হয়েছে, আদারওয়াইজ তো লেট হয় না। তো আপনাদের ব্যাচে লেট হওয়ার কথা নয়, লেট হওয়ার কথা 8টার ব্যাচে। 8টা থেকে 10টা। আর স্যার ওই যে এটা রেকর্ড হয় না এজন্য যে কোনটা রেকর্ড দিবে। ও আচ্ছা, ওই নেক্সট দিনের একটা টেকনিক্যাল সমস্যার কারণে লেট হয়েছে, ঠিক আছে? এটা সমস্যা। ওকে, ঠিক আছে। আর এই যে রাশিদুল সাহেব, কি হলো? রেকর্ড আপলোড করতে লেট হয়েছে, লেট বানান ঠিক করেন। এই রশিদুল ভাই, এই লেট সেই লেট নয়। হ্যাঁ, এবারে তো অঙ্কে লেট ধরেন নাকি? হ্যাঁ, লেট বানান ঠিক করে দিয়েন। আচ্ছা, তাহলে 12 নম্বরের কাজ গেল। তাহলে এবারে আসেন আমরা একটু 13 নম্বরের দিকে আগাই, দেখি কি বলছেন নাম্বার 13-এ। নাম্বার 13-এ বলতেছে যে এ পার্ট টাইম এমপ্লয়ি আছে হুজ আওয়ারলি ওয়েজ ওয়াজ ইনক্রিজ বাই 25% ডিক্রিজ ডট। এই গল্প মনে হয় আমরা এর আগে কি আপনাদের ছেড়ে দিছিলাম না 8 নাম্বার অঙ্কের সঙ্গে? হ্যাঁ, এটা আপনাদের বলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা বলা হয়েছিল যে প্রবলেম 8 নাম্বারের মতনটা। 8 নাম্বারের প্রবলেমে আমরা চিনির অঙ্ক করছিলাম যে চিনির দাম বেড়ে গেছে 25%, চিনির ব্যবহার কমাইতে হবে কত পার্সেন্ট, ওইটার সঙ্গে লিঙ্ক আপ করতে বলছিলাম। এটা কি আপনারা করছিলেন ভাই বাসায়? জি স্যার, করছি। আচ্ছা, আপলোড করে দিছিলেন? না স্যার, আমার গ্রুপটা ওপেন করা হয়নি স্যার। আচ্ছা, আজকে আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে আমি আধা ঘন্টার জন্য গ্রুপটা হচ্ছে এই ওপেন করে দিব। আপনারা এই আধা ঘন্টার মধ্যে, ক্লাস শেষ হওয়ার পরে আধা ঘন্টার মধ্যে একটু কষ্ট করে দিতে পারবেন না আপনারা? জি স্যার। ওকে ঋষি, এই আমাদের এই ক্লাসটা শেষ হয়ে গেলে আধা ঘন্টার জন্য একটু গ্রুপটা খালি ওপেন করে দিয়ে ওরা কিছু হচ্ছে বাসার হোমওয়ার্ক সাবমিট করবে আধা ঘন্টার জন্য। ওকে, ঠিক আছে, আমি বলে দিলাম আপনাদের আধা ঘন্টার মধ্যে এটা দিয়ে দিবে। আপনারা আমাকে আগে একটু দেখাবেন যে দেখি কার্ডটার কি অবস্থা, যদি কারো কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে আমি ঠিক করে দিব। ওকে, চলে আসেন 14-তে। 14-র মোটামুটি কোশ্চেনের স্বাস্থ্য মাশাআল্লাহ খারাপ না, বেশ ভালোই কিন্তু স্বাস্থ্য, তাই না? দেখেন, এই কোশ্চেন পরীক্ষার হলে অনেকে কয়বার রিডিং পড়বেন বলেন তো? মিনিমাম কয়বার রিডিং পড়া লাগে? 4 থেকে 5 বার স্যার। অ্যাটলিস্ট কয়বার কে বলতে পারবেন? অ্যাটলিস্ট কয়বার আমরা রিডিং পড়ি এই কোশ্চেন? 3বার পড়ি, ঠিক আছে, অ্যাটলিস্ট। এখন আসেন যে কি 3বার? একবার পুরা কোশ্চেন নর্মালি পড়ে যান, পড়ে যাওয়ার পরে চিন্তা করেন দেখি কি বুঝলাম আর না বুঝলাম। প্রথমবারে পড়ার পরে চিন্তা করলেন যে দেখি তো কি কি সংখ্যা, কোথায় 20,000, কোথায় 40,000, কোথায় আপনার 60,000 কি আছে। এই ঘটনাগুলো বোঝার জন্য আরেকবার আপনারা খুব সূক্ষ্মভাবে পড়েন। এই পড়ার পরে আপনারা আরেকটা জায়গায় ধাক্কা খান, সেটা হচ্ছে কোনটা? কি জানি জানতে চাইছে কোশ্চেনে, এটা ভুলে গেছি, আবার পড়া লাগে। অ্যাটলিস্ট আপনারা পড়েন হচ্ছে এই কোশ্চেন 3বার আপনারা। কিন্তু বলেন আপনারা যে আসলে কি 3বার পড়ার মতন সময় পাবেন পরীক্ষাতে? না স্যার। না, 3বার পড়ার মতন সুযোগ পাবো না। এখন এই জায়গাগুলো একটু সতর্ক থাকতে হবে। যেমন আজকে একটা গল্প করি, একদম প্রেজেন্ট একটা গল্প। আজকে সকালবেলা আমার এক স্টুডেন্ট আসছে দেখা করার জন্য, ওর ভাইবা ছিল সিনিয়র অফিসারের, ওই কি বলে যে ভাইবাটা চলতেছে, ওই ভাইবাটা আজকে ছিল। সেই ভাইবা দেওয়ার পরে ভাইবা বোর্ড থেকে বের হয়ে ফোন দিছে আমাকে যে স্যার আপনি আসেন কিনা অফিসে। তাই বললাম আসি, কেন রে কী হয়েছে? আলামিন নাম। তাই বলতেছে স্যার আপনার সঙ্গে একটু দেখা করব। চলে আসছে ওই অবস্থায়, মানে ওই যে ড্রেস আপ করে ভাইবা বোর্ডে গেছিলো ওই অবস্থায় খালি বের হয়ে মেট্রোতে করে চলে আসছে আমাদের এখানে দেখা করার জন্য। তো বললাম কি অবস্থা, ভাইবা কেমন হয়েছে? বললো যে স্যার খুব ভালো হয়েছে,
এখন আপনার কথা খুব মনে পড়তেছিল, তাই আমি বললাম কেন, কী হয়েছে? পরে বলে যে ভাইভাতে যাওয়ার আগে আপনি যা যা বলছিলেন ওই ঘটনাগুলোই হচ্ছে কমন পড়ছে, ঠিক আছে, যা যা আপনি প্রেডিকশন করছিলেন, যে তার নাম নিয়ে আমি বলছিলাম যে নাম নিয়ে তুই শিওর থাক, তোর নাম নিয়ে কোশ্চিন করবে, আলামিন নিয়ে কোশ্চিন করবে, তোর এলাকা নিয়ে কোশ্চিন করবেই, এটা একদম ফরজ। এবং বলতেছে স্যার প্রথমেই আমার নাম নিয়েই হচ্ছে গল্প শুরু করে দিছে তারা, এবং ব্যাংকের কোন কোন টার্মগুলো থেকে কোশ্চিন আসতে পারে তাকে আমি একটা প্রেডিকশন করে দিছিলাম যে তোর সাবজেক্ট এইটা, তাহলে হয়তো বা এই ধরনের কোশ্চিনগুলো করতে পারে তোকে। এখন ও এতটাই এক্সাইটেড হয়ে গেছে যে ভাইবা বোর্ড থেকে, মানে ও বলতেছে স্যার আমার ভাইবাতে আমি খালি টেনশন করতেছিলাম যে কখন ছাড়বে, অনেকক্ষণ ভাইবা নিছে। এখন অনেকক্ষণ ভাইবা নেওয়া মানে কিন্তু পজিটিভ এটা কিন্তু, কারণ একটা ভাইবা বোর্ডে সবাইকে কিন্তু অনেক সময় রাখে না, অনেক সময় রাখার পেছনে মূল কারণটা হচ্ছে ভাইবা বোর্ড আপনাকে পছন্দ করছে, দ্যাটস ওয়াই আপনার সঙ্গে কিন্তু তারা আলোচনা করতে যাচ্ছে, গল্পটা করতে যাচ্ছে, এই কারণে ভাইবাটা লেন্দি হচ্ছে। তো সে তখন বলতেছিল যে আমি খালি মানে ধৈর্য ধরেছিলাম যে কখন আমার ভাইবাটা শেষ হবে, আপনার সঙ্গে যায় দেখা করব। এখন এই যে ভাইবা বোর্ড থেকে এই পর্যন্ত চলে আসে, এটা একটা ভালো লাগা আমাদের, কেন? কারণ তার একটা কৃতজ্ঞতা বোধ থেকে কিন্তু সে চলে আসছে। এখন তার কথা যে স্যার এইটাতে ইনশাল্লাহ আমার একটা রেজাল্ট আসবে, কারণ আমার রিটেনের হচ্ছে পরীক্ষাগুলো খুব ভালো হয়েছে, কারণ ছিল একটা, সেটা বলতেছে সে যে স্যার আপনারা যখন রিটেনের এখানকার পরীক্ষার খাতাগুলো, আমরা শুধু নাম্বার দিয়ে যাই নাই যে এটাতে হ্যাঁ 10-এর মধ্যে 5-এর মধ্যে আপনি 4 পাইলেন ম্যাথে, বা ইংলিশে 25-এর মধ্যে আপনি 18 পাইলেন, আমরা এই কাজটা করি নাই। আমরা প্রত্যেকটা রিটেনের খাতাতে ব্যাখ্যা লিখে দিছিলাম যে আপনি এখানে কেন নাম্বার কম পাইছেন, আপনার কি করা উচিত। বলতেছে স্যার এই জিনিসটা আমার সব থেকে এই জায়গাটায় বেশি কাজ করছে। তার হাতের লেখা চমৎকার, সে খুব ভালো মানে লেখে, এবং লেখা অনেক গোছানো, একদম যতটুকু লেখে খুব মানে টাইট করে হচ্ছে তার লেখাটা থাকে, এলোমেলো কথাবার্তা খুব কম থাকে, মানে আপনি নাম্বার দিতে বাধ্য। আপনিও যদি একজন এক্সামিনার হন, এই পরীক্ষার খাতাতে, পরীক্ষার খাতাতে, আলামিনের খাতাতে নাম্বার দিতে আপনি বাধ্য। মানে তার খাতাগুলো আমি দেখছি, সে যতগুলো পরীক্ষা দিয়েছে এখানে রিটেন পার্টের খাতাগুলো আমি দেখছি, আমি মার্কিং করছি, আমি তাকে হচ্ছে আলাদা করে হচ্ছে এই জায়গাগুলোতে, শুধু তাকে না মানে সবাইকে, সবার খাতাতেই মানে আলাদা করে যখন আমরা এই জায়গাটায় বুঝাই দিছি যে আপনার এইটা প্রবলেম, তারা তখন তাদের এই প্রবলেমগুলো গোছাইতে পারছে, ঠিক করে নিতে পারছে। এখন তার কৃতজ্ঞতা বোধ হচ্ছে এটাই যে স্যার আমি এতদিন পরীক্ষা দিছি, আমি বুঝতামই না যে আসলে আমার ভুলটা কোথায় হচ্ছে, কিন্তু আপনারা যেরকম আমাদেরকে হাতে ধরে শেখায় যখন দিছেন, এইটাতে স্যার আমাদের সব থেকে পজিটিভ একটা জায়গা কাজ করছে এটা। এবং এই কারণে আমি ভাইবাতে আজকে মানে দেওয়ার একটা সৌভাগ্য হয়েছে, আমার প্রথম ভাইবা ব্যাংকের, এবং আমার ভাইবা বোর্ডটা মানে আমার পক্ষে ছিল বিধায় আমার জন্যে একটা পজিটিভ এইটা যে হয়তো বা আমার রেজাল্ট ইনশাল্লাহ আসবে স্যার, তার কৃতজ্ঞতা বোধ থেকে আসছে এই জায়গাটায়। এবং মানে আমি যতটুকু দেখছি তার রেজাল্ট আসবে, এবং তার এইটি হওয়ার মতন সক্ষমতা আছে, এবং খুব রিসেন্ট সামনে যদি সার্কুলারটা দেয় হয়তো বা আমরাও মনে করতেছি যে সে হয়তো বা এইটি হয়ে যাবে। এবং এইটা হচ্ছে বোঝানোর জন্য যে দেখেন পরীক্ষাগুলোর বিষয়ে, যে পরীক্ষাগুলো দেওয়া এবং পরীক্ষাগুলোর খাতাগুলো নিয়ে আমাদের সঙ্গে যে একটু কথা বলা, আপনারা অনলাইনে আসেন মানে তো অনলাইন না, আপনাদের তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও তো দেওয়া আছে, আপনি চাইলেও তো একটা রিটেনের লেখাটা লিখে তো আমাদেরকে সাবমিট করতে পারেন যে স্যার আমি এই লেখাটা লিখছি, আপনি একটু দেখে দেন ঠিক আছে কিনা, কোনগুলো দিবেন, গণহারে কি সবগুলো দিবেন নাকি না, যেটা আপনার কাছে কনফিউশন মনে হচ্ছে যে আসলে কি এই লেখাটাতে আমি নাম্বার পাবো কি পাবো না, আমার কনফিউশন আছে, সেগুলো আমাদেরকে সাবমিট করেন, সাবমিট করলেও তো আমরা দেখে দিতে পারি। তাহলে এই সুযোগগুলো কেন আপনারা হাতছাড়া করেন? দেখেন এই সুযোগ কিন্তু শুধু আলামিনের জন্য তো দেওয়া হয় নাই, সবার জন্যই তো দেওয়া হয়েছে, কিন্তু সে আজকে এসে মানে এতটা লাউডলি কেন সে বলতেছে যে স্যার আমার রেজাল্ট ইনশাল্লাহ মনে হচ্ছে আসবে স্যার এই জায়গাটায়। তাহলে একটা পার্সন, একটা পরীক্ষার অ্যাপ্লিকেন্ট কখন এইভাবে কথা বলতে পারে যখন তার মধ্যে ওই রকম একটা সেন্স তৈরি হয়ে যায়। তো এইটা শুধু আলামিনের জন্য না, আমরা চাই যে আপনাদের সবার ক্ষেত্রে যেন এই জিনিসটা হয়। সুযোগ তো আছে দেখানো, তাহলে কেন সুযোগ এই জায়গাগুলো নষ্ট করবেন? সুমন স্যারের আপনি হোয়াটসঅ্যাপ করেন, সুমন স্যারকে আপনি কি বলে ইংলিশ রিটেনের খাতাগুলো পাঠান, তারেক স্যারকে আপনি রিটেন ম্যাথগুলো দেখেন, আমাকে আপনি রিটেন ম্যাথগুলো পাঠাই দেন। আপনার দরকার সলিউশন ভাই, কার কাছ থেকে আসতেছে এটা দেখার বিষয় না, আপনার দেখার বিষয় আমার সলিউশন লাগবে, আমার লেখাতে আমার কত নাম্বার আসতেছে, আমার লেখাতে কোনো ভুল আছে কিনা, এই জায়গাগুলো একটু দেখাই দেন। এগুলো সুযোগ তো আছে, এই সুযোগগুলো আপনাকেই নিতে হবে। দেখেন কিছু জিনিসের জন্য টার্নিং পয়েন্ট আপনার পিছনে দৌড়াবে, টার্নিং পয়েন্টই দৌড়াবে আপনার পিছনে। কোনগুলো? এই যে দেখেন কোনগুলো, আপনার খেয়াল করে দেখেন সেগমেন্ট 1, এইটা আপনাকে কিচ্ছু করা লাগবে না, আপনি ক্লাসে এসে চুপচাপ এসে বসে থাকেন, দেখবেন সেগমেন্ট 1 শেষ হয়ে গেছে আপনার। কিন্তু সেগমেন্ট 2 আর 3 এইটার জন্য আপনাকে টার্নিং পয়েন্টের পিছনে দৌড়াইতে হচ্ছে।
আপনাকেই কষ্ট করতে হচ্ছে, আপনাকেই খাতাগুলো নিয়ে স্যারদের সঙ্গে দেখা করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, হোয়াটসঅ্যাপ করতে হচ্ছে। এই জিনিসগুলোর সুযোগ আপনারা কেন নেন না? এটাই হচ্ছে আমাদের কষ্টের জায়গা। আপনাদের তো ওপেন সোর্স আমরা করে দিছি, আপনাদেরকে কি বলছি আমরা যে আপনারা জীবনেও কোনোদিনও এই কয়টা ম্যাথের বাইরে কোনো ম্যাথই দেখাইতে পারবেন না, এরকম তো না। আরে পৃথিবীর যেখান থেকে খুশি ম্যাথ নিয়ে আসেন না, কে আপনাদের নিষেধ করছে? পারেন না সেটা দেখান যে স্যার এই যে জায়গাটায় এই ম্যাথটা হচ্ছে আমি পারতেছি না। কোন ম্যাথগুলো যেগুলো পরীক্ষায় আসার মতন ম্যাথ, সেই ম্যাথগুলো নিয়ে কথা বলেন, তাহলে তো কাজগুলো সহজ হয়। এই সুযোগগুলো হাতছাড়া করেন না। ক্লিয়ার? হোয়াটসঅ্যাপের নাম্বার আপনার ডানে বামে সবগুলো জায়গায় দেওয়া আছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার কই পাবেন? আচ্ছা আমারটা নিয়ে রাখেন, 01896224201, এটা হচ্ছে আমারটা। আর লাস্টে 00 ওটা পাবেন হচ্ছে তারেক স্যারেরটা। যেমন লাস্টে 10 হচ্ছে আপনার কার্ড, 10 হচ্ছে আমাদের বাপি ভাইয়ের, ঠিক আছে? এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আর তারেকরে যদি হোয়াটসঅ্যাপ করতে যান তাহলে লাস্টে 00, ঠিক আছে? 1 এর জায়গায় শুধু আরেকটা 0 দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে গল্প টল্প শেষ। আসেন, বিজ্ঞাপন বিরতি শেষ হয়ে গেছে, এইবার আমরা পড়াশোনার দিকে একটু চলে আসি। 14 নম্বর কোশ্চেনের দিকে দেখি কি বলতেছে। নাম্বার 14 কোশ্চেনে বলতেছে যে মিস্টার এক্স নামের একজন ব্যক্তি আছে, সে কি করছে? এ সেলস পারসন, একজন সে সেলস পারসন, বিক্রয় প্রতিনিধি, আর্ন 5% কমিশন অন অল সেলস বিটুইন 20,000 and 40,000, অর্থাৎ 20,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত যদি তার বিক্রি হয় তাহলে কমিশন পাবে কত পার্সেন্ট বলেন তো? 5%। গুড। এখন তারা বলতেছে দেখেন যে and 8% on all sales exiting কত টাকা? 40,000 টাকা ইন এ মান্থ। যদি তার কখনো অনেকক্ষণ আগে বলছে, ওরা ভুলে গেছে, যদি কখনো তার বিক্রিটা 40,000 টাকার বেশি হয়, কত টাকার বেশি হয়? 40,000 টাকার বেশি, তাহলে সে পাবে হচ্ছে 8%। এখন কোশ্চিন, পুরা টাকাটার 8% নাকি 40,000-এর উপরে যেটা তার উপরে 8%? হ্যাঁ, কারণ বলেই দিছে ভাই, এক্সিটিং 40,000 টাকা, 40,000 টাকার উপরে যেটা। যেমন যদি তার কোনো একটা মাসে বিক্রি হয় 40,100 টাকা, বলেন তো সে কমিশন পাবে কয় ভাবে? গুড। প্রথমে পাবে 40,000 টাকার উপরে কত পার্সেন্ট? 5%। আর পরে পাবে অতিরিক্ত এই 100 টাকার উপরে কত পার্সেন্ট? হ্যাঁ, এই হচ্ছে আসলে মূল কাহিনীটা। পুরো টাকার উপরে 8% না, থ্যাংক ইউ, পুরো টাকাটার উপরে। হ্যাঁ, কখন আমাদের বলো, আমি বের হবো। রেডি হয়ে আমার বলো। এই যে আরেকটা সুখবর, আমাদের মাঝখানে একটু 2-3 মিনিটের জন্য একটু ব্রেক দিতে হবে আপনাদের, কারণ একজন আসছে ছবি ওঠানোর জন্য, ঠিক আছে? ওর চাকরি হয়েছে, ওনার আপনার বাংলাদেশ কৃষি ব্যাংকে সিনিয়র অফিসার, উনি একটু আসছে দেখা করার জন্য। যাই হোক, ওরা রেডি হোক, তারপরে আমি যাব। 2 মিনিটের জন্য মাঝখানে ব্রেক দিবেন। এগুলো হচ্ছে ভালো লাগা। এই যে দেখেন, ভালো লাগার জায়গা থেকে চলে আসছে, ঠিক আছে? গতকালকে আসছিল 2 জন, আজকে এই যে চলে আসছে আরেকজন, বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার হয়ে গেছে। এই যে গত পরশুদিন যে রেজাল্টটা দিল, পরশুদিন বলতেছে, গতকালকেই তো মনে হয়। হ্যাঁ, গতকালকে যেটা অনলাইন বেসের নাকি অফলাইন? অনলাইন বেসের আছে, অফলাইন বেসের আছে, দুটাই আছে, ঠিক আছে? অনলাইন অফলাইন এটা। এবং আমাদের রেকর্ড হচ্ছে অনলাইনেই বেশি, বিশ্বাস করেন আর না করেন, অনলাইনে আমাদের রেকর্ড সব থেকে বেশি, ঠিক আছে? অফলাইনের চাইতে অনলাইন বেশি। কেন বেশি? কারণ অনলাইনের স্টুডেন্ট বেশি তো ভাই। অফলাইনে যা স্টুডেন্ট তার প্রায় 10 গুণ হচ্ছে আপনারা অনলাইনে আছেন। অনলাইন থেকে আমাদের রেকর্ড সব থেকে বেশি, অনেক বেশি। এমনও আছে স্টুডেন্ট চিনিই না। গতকালকে এক আপু আসছে, উত্তরা ব্যাংকে জব করতেছে উনি, তো উনি এখন এসে বলতেছে স্যার আমি আপনাদের অনলাইনের স্টুডেন্ট। চিনি না, কারণ অনলাইনে তো এখানে কারো চেহারা দেখা যায় না, তো এখন কারোর সঙ্গে ধাক্কা লাগলেও চিনবো না, শুধুমাত্র অফলাইনের গুলোরে হয়তো বা চেনা যায়। তো এইরকম মনে করেন যে সাউন্ড পাই নাই, এরকম অনেক আছে অ্যাপ্লিকেন্ট, যে যাদের কাছ থেকে আমরা নিউজই পাই নাই যে আসলে সে হচ্ছে আমাদের এখান থেকে অনলাইনে কোর্স করে একজন ব্যাংকার হয়েছে, পাইনি খবর মনে করেন। ওই পরে এসে হঠাৎ করে যখন দেখা করতেছে তখন তারা বলতেছে স্যার এরকম। সে আসছিল তার ছোট ভাইকে ভর্তি করানোর জন্য, খুলনা বাড়ি, ঠিক আছে? এই ছোট ভাইকে ভর্তি করানোর জন্য বোন চলে আসছে, ওই আপুটা। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ইনশাল্লাহ একদিন আপনারা চলে আসবেন। এই আমার একটু 2 মিনিটের জন্য সুযোগ দেন ভাই, একটা খালি ছবি উঠাই আসি, ঠিক আছে? একটু 2 মিনিট ভাই। আমাদের সাথে হ্যাঁ, আপনারা তো সঙ্গে আছেন, এবং আমাদের টার্গেট শুধুমাত্র না, আপনারা সবাই আসবেন, সবার দাওয়াত। অবশ্যই সবাই গুড নিউজ জানাবেন ভাই। মিষ্টি আমরাই খাওয়াবো, আপনাদের খাওয়াইতে হবে না ভাই, আমরাই খাওয়াবো। শুধু এসে বলবেন যে স্যার আমার অমুক জায়গায় হয়েছে,
মিষ্টি খাইতে চান, ঝাল খাইতে চান, ইনশাল্লাহ আমরাই খাওয়াবো, টেনশন করেন না, ঠিক আছে? এটা আমাদের একটা ভালো লাগার জায়গা, আপনারা যখন একটা করে গুড নিউজ দেন এটা একটা ভালো লাগার জায়গা আমাদের, ঠিক আছে? ওকে, একটু 2 মিনিট, হ্যাঁ 2 মিনিট ভাই, আসতেছে। আমি মিষ্টি খাই না, কিন্তু এটা অন্য মিষ্টি। আচ্ছা, আমি চলে আসছি, আমার ফটো সেশন শেষ। ওকে, আসেন তো, হ্যাঁ ওকে। তাহলে চলেন আমরা ওই যে পর্যন্ত গল্প শুনছি সেটা হচ্ছে আরেকবার রিক্যাপ করি, যে 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত বিক্রি হইলে আমরা কমিশন পাবো কত? 5%। আর যদি 40,000 টাকার উপরে হয় তাহলে আমরা কমিশন পাবো হচ্ছে কত? 8% হচ্ছে আমাদের কমিশন। এখন তারা এই জায়গাটাই বলতেছে যে হি ডাজ নট আর্ন এনি কমিশন ইফ সেলস ইন এ মান্থ অ্যামাউন্ট টু লেস দেন 20,000 টাকা। যদি 20,000 টাকার নিচে হয় তাহলে আমরা ওই মাসে কোনো কমিশন পাবো না। এই কথাগুলো হচ্ছে এক্সট্রা কথা ভাই, এই কথা লেখার কোনো প্রয়োজনই ছিল না। কেন ছিল না? কারণ এখানে তো বলেই দিছে যে 20 থেকে 40 হইলে 5%, তার মানে ডেফিনেটলি বোঝাই যাচ্ছে 20-এর নিচে হইলে কোনো কমিশনই দিবে না। যদি দিত তাহলে তো বলাই থাকতো, হ্যাঁ না? তার মানে আপনাকে এই জিনিসগুলোই ফাইন্ড আউট করতে হবে ভাই। কিছু কিছু সময় আপনি দেখবেন যে কোশ্চেনের মধ্যে কিছু এক্সট্রা কথাবার্তা বলতে হয়, এই জায়গাটায় ওরা বলে দেয়, এই এক্সট্রা কথাবার্তাগুলো আপনাকে স্কিপ করতে হবে, ঠিক আছে? বুঝতেছেন ব্যাপারটা? হ্যাঁ না? ওকে, তাহলে এইবারে আসেন আমরা এখান থেকে একটু ইনফরমেশন নেই। হিজ মান্থলি স্যালারি ইজ 60,000 টাকা। তার মান্থলি স্যালারি হচ্ছে কত? 60,000 টাকা। এরপরে বললো যে হি হ্যাজ টু পে ট্যাক্স 20% অন হিজ বেসিক স্যালারি। তাহলে বলেন তো, সে 60,000 টাকা দেখতেছে বেসিক স্যালারি, কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট? 20%। কার উপরে? অন হিজ বেসিক স্যালারি। তার বেসিক স্যালারিটার উপরে হচ্ছে আমাদের কত পার্সেন্ট ট্যাক্স? 20% ট্যাক্স। তাহলে আপনি বলেন তো যে তার ট্যাক্সের অ্যামাউন্টটা কত? আমরা যদি জানতে চাই ফ্রম দ্য প্রবলেমের কথা থেকে দ্য ট্যাক্স অ্যামাউন্ট, দেখি তো ট্যাক্স কয় টাকা আসে। দ্য ট্যাক্স অ্যামাউন্ট 60,000 টাকা যদি তার বেসিক স্যালারি হয়ে থাকে, তাহলে এই 60,000 টাকাটার উপরে সে ট্যাক্স দিবে 20%। বলেন তো 60,000-এর 20% করলে 6 দোকানে 12, কয় হাজার টাকা আসে? 12,000 টাকা হচ্ছে তার ট্যাক্স। এখন
আবার পরের অংশটুকু দেখি, এই যে এখান থেকে বাট নো ট্যাক্স অন দ্য কমিশন, তার মানে কমিশনের উপরে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। তাতে লাভ কার হইল বলেন তো, মিস্টার এক্সের নাকি আমাদের? কার লাভ হইছে? কার হইছে? মিস্টার এক্সের লাভ হইছে আমাদের ভাই। কেন? অঙ্ক করা লাগবে না, বেঁচে গেছেন। হ্যাঁ, এই যে বুঝে গেছেন যে লেখালেখি করা লাগবে না। যদি বলতো কমিশনের উপরে ট্যাক্স দেওয়া লাগবে 10%, আবার আরেকটা লাইন লেখা লাগতো যে কমিশন কত টাকা, তার উপরে ট্যাক্স কত টাকা। আমরা বেঁচে গেছি, মিস্টার এক্স বাসে নাই। কি বলেন? বেঁচে গেছি আমরা, যে কমিশনের উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে এইবারে আপনারাই বলেন তো, 60,000 টাকা যদি তার বেসিক স্যালারি হয়, সে কি 60,000 টাকা পকেটে নিয়ে যেতে পারতেছে, নাকি 12,000 টাকা তাকে ছেড়ে দিতে হবে? হ্যাঁ, তাহলে এখন আমরা বের করব যে নিট স্যালারি কত তার, আমরা একটু দেখতে চাই। সো দা নিট স্যালারি, তাহলে টোটাল স্যালারি ছিল 60,000, সেইখান থেকে তাহলে গেল ট্যাক্স হচ্ছে 12,000, তাহলে 12,000 টাকা গেলে থাকলো হচ্ছে কত? 48,000 টাকা। তাহলে আমি কি বলতে পারি যে এই 48,000 টাকাটাই হচ্ছে আমাদের নিট স্যালারি? টাকা দেখতেছি 60,000, কিন্তু পকেটে নিতে পারতেছি 12,000 টাকা কম, কারণ ট্যাক্স দিতে হয়েছে। তাহলে 60,000 থেকে 12,000 টাকা গেলে 48,000 টাকা আমি পকেটে নিয়ে যাইতে পারতেছি। তাহলে যেটা পকেটে নিয়ে যাচ্ছি সেটাকে আমরা বলতেছি নিট স্যালারি। আমাদের একটা হচ্ছে বেসিক স্যালারি, আর একটা হচ্ছে কমিশন দেওয়ার পরে যে স্যালারি, সেটাকে আমরা বলতেছি নিট স্যালারি। এটা কি ক্লিয়ার? ওকে, গুড। তাহলে এখন দেখেন, এরা আমাদেরকে বলতেছিল যে ইন এপ্রিল 2001 দ্য টোটাল নিট ইনকাম, এই যে দেখেন আবার আরেকটা গল্প পাওয়া গেছে, ইনকাম, সাবধান। এই নিট ইনকামটা কেমন করে আসতেছে, ওরা ব্র্যাকেটে বলে দিছে স্যালারি প্লাস কমিশন। তাহলে বলেন তো, মিস্টার এক্স প্রত্যেক মাসে কয় জায়গা থেকে টাকা পায়? বলেন তো, কয় জায়গা থেকে টাকা পায়? গুড। একটা হচ্ছে তার নিট স্যালারি, আর একটা হচ্ছে তার কমিশন। এই দুইটা মিলে যা আসে সেটাকে তারা বলতেছে নিট ইনকাম। তার মানে ইনকাম আসে দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে তার বেসিক স্যালারি বা নিট স্যালারি, আর আরেকটা হচ্ছে তার কমিশন। তাহলে বলেন তো, আমি কি অলরেডি জানি না যে তার বেসিক স্যালারি হচ্ছে কত হাজার? এটা কি জানি কিনা? নিট স্যালারি কত? 48। তাহলে ওরা বলতেছে যে এপ্রিল 2001-এ এই পার্সনটার নিট ইনকাম ছিল নাকি 65,000। তাহলে আমি কি বলতে পারি যে এই 65,000 টাকার মধ্যে তাহলে নিট স্যালারিও আছে, কমিশনও আছে? হ্যাঁ না? তাহলে এখান থেকে যদি আমরা নিট স্যালারি 48,000 টাকা বাদ দেই, তাহলে বাকিটাই কি কমিশন না? তাহলে আমরা কি বলতে পারি যে সো দা কমিশন, তাহলে আমরা নিট ইনকাম 65,000 টাকা, সেখান থেকে বাদ দিয়ে দিলাম আমাদের নিট স্যালারি 48,000 টাকা। তার মানে আমাদের কত আসলো? 17,000 টাকা। তাহলে আমি কি বলতে পারি আমার কমিশন হচ্ছে 17,000 টাকা? এখন কোশ্চেনের চাওয়া পাওয়া কি? আসেন এইবারে কোশ্চেনের চাওয়া পাওয়া। হাউ মাস ওয়ার দ্য সেলস ইন এপ্রিল? তার মানে এপ্রিল মাসে কত টাকার আসলে জিনিস বিক্রি করছিল মিস্টার এক্স, যার কারণে সে কমিশন পাইছে 17,000 টাকা। একটা আইকিউ টেস্টের কোশ্চেন, বলেন তো মিস্টার এক্স এর বিক্রি 40,000 টাকার কম না বেশি? গুড। কেমনে বুঝলেন বেশি? 40,000 টাকার বেশি, এটা কেমনে বুঝলেন? কে বলতে পারবে? গুড, এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ। সেটা কি? 40,000 টাকার জিনিস বিক্রি করলেও সে পাবে 5%। 40,000-এর 5% করলে হয় 2,000 টাকা। তার মানে 40,000 টাকার জিনিস বিক্রি করলে আপনি পাবেন কমিশন 2,000। আরে ও তো কমিশন পাইছেই 17,000, তার মানে তার বিক্রি ডেফিনেটলি 40,000 টাকার বেশি। হ্যাঁ না? কিন্তু সেই বিক্রিটা কত সেটা কি আমরা জানি না? তাহলে আমরা ধরে নেই জানি না তো, যে লেট দ্য টোটাল সেলস কত জানি না ভাই, জানি না মানে ধরে নিলাম x টাকা। এখন তাহলে বলেন আমি কি এইটা বলতে পারি কিনা? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনের কথা অনুযায়ী আমরা কমিশন পাবো কয়ভাবে? দুইভাবে। 40,000 টাকা পর্যন্ত হইলে 5%, 40,000 টাকার বেশি যদি হয় তাহলে বেশিটার উপরে 8%। তাহলে খুব ভালো করে বোঝেন এখনকার কথা, 40,000 টাকার বিক্রি হইলে তার উপরে পাবো 5%, প্লাস এই অ্যামাউন্ট তো 40,000 টাকার বেশি, x কত বেশি? তাহলে এই অ্যামাউন্টটা থেকে 40,000 টাকা যদি বাদ দিয়ে দেই,
তাহলে আমি কি পাবো? এটা 40,000 টাকার অতিরিক্ত টাকা। এই অতিরিক্ত টাকার উপরে আমি কত পাবো? 8%। আর দুইটা মিলে আমার কমিশন আসছে কোশ্চেনের কথা অনুযায়ী 17,000 টাকা। দেখেন তো এই লাইনটা কি এখন বোঝা যায় কিনা? বোঝা যায়? 40,000-এর 5% অতিরিক্ত টাকা। আর ক্লিয়ার? না স্যার আরেকবার বলুন। ওমা, এটা তো একদম প্রথমেই তো দেখানো হয়েছে। 40,000 টাকার উপরে কমিশন কত? 5%। আর অতিরিক্ত টাকার উপরে কমিশন 8%। তাহলে দুইটা মিলে কমিশন তো আমরা এখন পাইলামই 17,000 টাকা। এটা 40,000-এর কমিশন, এটা মাইনাস আবার 40,000 কেন করলাম? ওমা, তো আপনি কি পুরা টাকাটার অভিযোগ 40,100 টাকার উপরে যে কমিশন ছিল, তাহলে আপনি 8% কমিশন কি 40,000 টাকার উপরে পাইছিলেন না 100 টাকার উপরে? 100 টাকার উপরে। 100 টাকা কেমনে পাইছিলেন? হ্যাঁ বলেন বলেন। জি স্যার, এইবারে না বলা লাগবে, কেমনে পাইছিলেন 100 টাকা? মাইনাস করে। হ্যাঁ, তার মানে আপনি কি করছিলেন? 40,100 বিয়োগ 40,000, তাহলে না 100 টাকা পাইছিলেন, তাই না? তাহলে আমরাও তো টোটাল বিক্রি কত জানি না, তাহলে সেখান থেকে 40,000 বাদ দিলেই তো অতিরিক্ত টাকা পাবো। সেই অতিরিক্ত টাকার উপরে 8%। এখন কি ক্লিয়ার? ওকে, গুড। তাহলে এবারে আসেন আমরা একটু ছোটখাটো ক্যালকুলেশন করি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে? 2000। একবারে 2000 ওই পাশে বিয়োগ করে দেই, এটা রেখে দেই এখানে। x বিয়োগ 40,000 ইন্টু 8% মানে 8/100 ইকুয়াল টু 2000 ওই পাশে বিয়োগ হয়ে গেলে হয় 15,000। হ্যাঁ না? ওকে, তাহলে এবারে একটু নিজেরা আমরা একটু ক্যালকুলেশন করে আসেন তো, দেখি তো কি দাঁড়ায়। এই 8 দ্বারা গুণন করলে কত হয়? 8x বিয়োগ 4 8 কত আসে আমাদের? 32, অর্থাৎ 1 2 3 4, 3 লাখ কত? 20,000 ইকুয়াল টু 100 এই পাশে আসলে গুণন হয়ে গেল। 15,000 ছিল আরো 100, তার মানে কত আসলে? 15 লাখ নাকি? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 15 লাখ না? হ্যাঁ, 15,000 আর হচ্ছে 100 গুণন হয়ে গেছে। ক্লিয়ার? এতটুকু ঠিক আছে কিনা? ওকে, তাহলে এবারে আসেন আমরা একবারে ক্যালকুলেশনটা শেষ করে ফেলি। x ইকুয়াল টু, এই বলেন তো 3,20,000 ওই পাশে গেলে যোগ হয়ে যাবে কিনা? তাহলে 15 লাখের সঙ্গে 3,20,000 যোগ করলে কত চলে আসে? 18,20,000। 18,20,000 নাকি? এইটাকে 8 দ্বারা ভাগ করেন তাহলে তো হয়ে যায়। তাহলে বলেন 18,20,000-কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি কত আসে? বলেন নিজেরা এবারে চেক টেক করে এটা বের করেন। 18,20,000-কে 8 দ্বারা ভাগ করলে কত চলে আসে? কি বিপদের মধ্যে ফেলাই দিছি। অনেক বিপদের মধ্যে ফেলাই দিছি। আসেনি এখনো? এইবারে আসছে। হ্যাঁ, গুড। 2,27,500 টাকা। তাহলে এক্সটা কি জিনিস? এক্সটাই তো হচ্ছে টোটাল বিক্রি। তাহলে এটাই তো বের করতে বলছে। তাহলে অ্যান্সারে বলে দেন যে অ্যান্সার হচ্ছে টোটাল সেলস হচ্ছে 2,27,500 টাকা। অ্যান্সার কমপ্লিট। বলেন বুঝছেন কিনা এবারে ঘটনা? বোঝা গেল? গুড। তাহলে কি আমরা 14 নাম্বারটা ছেড়ে দিতে পারবো কিনা এখন? ওকে, তাহলে 14 নাম্বারটা আমরা ছেড়ে দিলাম। আসেন তাহলে দেখি একটু পরেরটার দিকে যাই, কি বলছে। নাম্বার 15 কি বলতেছে? নাম্বার 15-এ 15 নাম্বার কোশ্চেনে তারা বলতেছে যে ইন অ্যান অর্গানাইজেশন 30% অফ অল এমপ্লয়ি লিভড ওভার 10 মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস অফ ওয়ার্ক। একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে 30% এমপ্লয়ি নাকি ওই প্রতিষ্ঠান থেকে চতুর্দিকে যদি 10 মাইল একটা হিসাব করেন, 10 মাইলের বাইরে থাকে হচ্ছে আপনার 30% এমপ্লয়ি। কথা বলেন না রাসেল, কথা বলে না। তাহলে একটা এমপ্লয়ি, একটা অর্গানাইজেশনের যতজন এমপ্লয়ি ছিল তাদের মধ্যে 30% এমপ্লয়ি নাকি 10 মাইলের বাইরে থাকে। হ্যাঁ না? ওকে, এরপরে কি বলতেছে? অ্যান্ড 60% অফ দ্য ওয়ার্কার, 60% হচ্ছে ওয়ার্কারদের। কাদের 60%? হু লিভ ওভার 10 মাইলস, যে এমপ্লয়িগুলো, যে ওয়ার্কারগুলো 10 মাইলের বাইরে থাকে তাদের 60% কি করে? ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট, যারা কোম্পানি পরিবহন ব্যবহার করে।
তাহলে বলেন তো যারা 10 মাইলের বাইরে থাকে তাদের সবাই কি কোম্পানির পরিবহন ব্যবহার করে? না, কত পার্সেন্ট করে? গুড। তার মানে বাকিদের হয়তো বা নিজস্ব কোনো ভেহিকেল আছে, বা তারা হয়তো বা অন্য কোনো মাধ্যমে হচ্ছে অফিসে আসতেছে, কিন্তু তারা অফিসের ট্রান্সপোর্ট ব্যবহার করতেছে না। ভালো কথা। এরপরে বলতেছে ই 40% অফ দ্য এমপ্লয়িজ, অর্থাৎ টোটাল এমপ্লয়ীদের 40%, কারা? অফ দ্য কোম্পানি ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট। এইবার আবার বলে দিল যে ওই কোম্পানিতে যতজন এমপ্লয়ি ছিল তাদের টোটালের 40% হচ্ছে এমপ্লয়ি যারা কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে। তার মানে বিষয়টা কেমন বোঝা যাচ্ছে যে যারা 10 মাইলের বাইরে থাকে তারাও কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে, আবার যারা 10 মাইলের ভিতরে আছে তাদেরও কেউ কেউ কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে। বিষয়টা কি ক্লিয়ার? গুড, এইবারে বোঝা গেছে। এইবারে আসেন ফাইনাল কোশ্চেন। আবার পুরাতন কথা বলেন তো, কি বলছিলাম? হোয়াট পার্সেন্ট হোয়াট ফ্র্যাকশন থাকলে বলে ফেলেন। গুড। তাহলে দেখেন তো এই অফের পরে কি আছে? অফের পরে দা এমপ্লয়িজ, দা এমপ্লয়িজ, এমপ্লয়িজ, এমপ্লয়িজ। হ্যাঁ, না না, ওটা তো পরে, আগে পজ দেন, পজ দেন। এই থামার ব্যাপারে সতর্ক না হইলে সব শেষ। কারণ এইরকম যদি কথা বলা হয়, এই বাগানে ফুল ছিঁড়িবেন, না ছিঁড়িলে 50 টাকা জরিমানা, তাহলে বলেন তো ঘটনা কি ঘটবে? ঠিক আছে, ঘটনা কি ঘটবে বলেন এখন? এই বাগানে ফুল ছিঁড়িবেন না। হ্যাঁ, না, ওখানে কি আপনারা কথা বলার সময় কি এরকম করে বলেন যে কমা, এই বাগানে ফুল ছিঁড়বেন না, কমা, এরকম করে কি বলেন? ওখানে তো থামেন। এই থামাটা যদি একটু এইদিক ওইদিক হয় সব শেষ। তার মানে কথাটা হওয়ার কথা ছিল এই বাগানে ফুল ছিঁড়িবেন না, ছিঁড়িলে 50 টাকা জরিমানা। কিন্তু আমি একটু পজটা আগে দিছি যে এই বাগানে ফুল ছিঁড়িবেন না, ছিঁড়িলে 50 টাকা জরিমানা। দেখেন কোথায় অর্থের পরিবর্তন হয়ে গেছে। তাহলে এই জায়গাটায় থামাটা হচ্ছে বিশাল একটা ফ্যাক্টর, যে হোয়াট পার্সেন্ট হোয়াট ফ্র্যাকশনের পরে, অফের পরে কোথায় থামবেন, এটা হচ্ছে মারাত্মক জায়গা। তাহলে এখানে থামার জায়গাটা হচ্ছে এইটা, অফের পরে দ্য এমপ্লয়িজ। তার মানে আপনাকে পার্সেন্টেজ বের করতে হবে টোটাল এমপ্লয়ীদের মধ্যে। এখন কোশ্চেন, কাদের পার্সেন্টেজ? এই যে পরের টুকুতে আলাদা, লিভ 10 মাইল অর লেস ফ্রম দ্য ওয়ার্ক অ্যান্ড ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট। যারা 10 মাইল বা 10 মাইলের কম জায়গার ভিতরে থেকেও কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে, তাদের পার্সেন্টেজ কাদের মধ্যে? এমপ্লয়িজের মধ্যে, টোটাল এমপ্লয়ীদের মধ্যে। এখন বুঝতে পারছেন কিনা? আগে ঘটনাটা বলেন আগে। হ্যাঁ বলেন। টোটাল 100% এর মধ্যে স্যার নাকি এটা? হ্যাঁ, টোটাল এমপ্লয়িজের মধ্যে। ওই যে হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ, এই এমপ্লয়িজ মানে কোন এমপ্লয়িজ? টোটাল এমপ্লয়িজ। তাহলে টোটাল এমপ্লয়িজের মধ্যে পার্সেন্টেজ কাদের? যারা থাকতেছে 10 মাইল বা 10 মাইলের কম জায়গার মধ্যে এবং যারা কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে, তাদের পার্সেন্টেজ বের করতে বলছে। ক্লিয়ার? তার মানে কথাটা কিন্তু এইটা না যে হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়ি লিভ 10 মাইল অর লেস, না, কথাটা হচ্ছে এইটা যে হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ। এখানে থামতে হবে, থামার জায়গা হচ্ছে এইটা, হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ। এরপরে বলবেন যে লিভ 10 মাইল অর লেস অ্যান্ড ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট, ওইটা হচ্ছে আরেকটা অংশ। ক্লিয়ার এখন বিষয়? গুড। তাহলে এই পজগুলো একটু সতর্ক থাকেন ভাই, কারণ পজগুলো যদি সতর্ক না থাকেন তাহলে কার সঙ্গে কার তুলনা করতেছেন এখানে কিন্তু প্যাচ লেগে যাবে। তাহলে আসেন আমরা একটু একটু করে। হ্যাঁ, হ্যাঁ বলেন। আর কে জানি কথা বল। হ্যাঁ, মেহেদি। হ্যাঁ স্যার বলছে স্যার যেখানে থামবো এটা স্যার বোঝার জন্য কি কোনো সহজ উপায় আছে? অর্থ, অর্থ, অর্থ না বুঝলে কেমনে বুঝবেন যে কোন জায়গাটায় থামবো? কারণ আপনি এটার অর্থটা করতে যান, হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ লিভ 10 মাইল অর লেস, এরকম যদি বলেন তাহলে তো এটা কথাই শেষ হয় নাই। পরেরটুকুতে তো আবার আছে ফ্রম ওয়ার্ক, এখনো তো কথা শেষ হয় নাই, অ্যান্ড ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট। তাহলে কেমন হইলো পুরাটা? দেখেন কথার মিনিংয়ে আসতেছে না কিন্তু, খেয়াল করছেন? গুড। তাহলে এবারে একটা একটা করে প্রশ্ন আগে চিন্তা করুন। হ্যাঁ, কনফিউজ করার জন্য। ওই ওয়ার্কার মানেই হচ্ছে এমপ্লয়ি, ঠিক আছে? কারণ এখানে দুইটা গ্রুপ নাই, গ্রুপ একটাই, ঠিক আছে? তাহলে এখন একটা একটা করে স্টেপ আগে একটু বোঝেন। আচ্ছা বলেন তো যে এই অর্গানাইজেশনে কতজন এমপ্লয়ি বা কতজন ওয়ার্কার ছিল সেটা কি আমরা জানি? হ্যাঁ, জানি না। তাহলে আমরা ধরে নিই জানি না। প্রথম কথা জানি না, তাহলে ধরে নিলাম যে লেট দ্য টোটাল এমপ্লয়িজ, লেট দ্য টোটাল এমপ্লয়িজ আমরা 100x ধরে নিলাম, জানি না। এখন বলেন এই 100x এমপ্লয়ীদের মধ্যে সবাই কি 10 মাইলের বাইরে থাকে?
না স্যার না, তাহলে আমরা একটু বলে দেই যে অতএব দ্য এমপ্লয়িজ who live over 10 miles, over 10 miles 10 মাইলের বাইরে থাকে এইরকম এমপ্লয়ি হচ্ছে 100x এর কত পার্সেন্ট, 30%, মানে 30x এমপ্লয়ি যারা 10 মাইলের বাইরে থাকে। এখন বলেন যারা 10 মাইলের বাইরে থাকে তাদের সবাই কি কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে? না, কত পার্সেন্ট? 60%। তাহলে এখন আমাদের দরকার কি, যারা 10 মাইলের বাইরে থাকে এবং কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে তারা কতজন আমরা একটু দেখতে চাই। তাহলে আমরা বলে দেই যে সো দ্য এমপ্লয়িজ হু লিভ ওভার 10 মাইলস and use transport equal to, তাহলে 10 মাইলের বাইরে থাকে হচ্ছে 30x, তাদের কত পার্সেন্ট কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে? 60%। 30x এর 60% করলে 0 0 কাটাকাটি করলাম 3 6 18। তাহলে আমরা কি বলতে পারি এই 18x এমপ্লয়ি আছে যারা 10 মাইলের বাইরে থেকে কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে, হ্যাঁ না না? জি স্যার। এখন আমরা একটু দেখতে চাই যে টোটাল কতজন কোম্পানি ট্রান্সপোর্ট ইউজ করে। এইবারে আবার বলে দিলাম যে অতএব দ্য টোটাল এমপ্লয়িজ who use transport equal to টোটাল এমপ্লয়িজ হচ্ছে আমাদের কতজন ছিল? 100x, তার মধ্যে কতজন কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে? 40%। তাহলে 40% করলে তাহলে আমরা কত পাচ্ছি? 40x। তাহলে 40x কারা? যারা সবাই কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে। তাহলে 18x কারা? যারা 10 মাইলের বাইরে থেকে ব্যবহার করে। এই তাহলে আমি কি বলতে পারি যে 40x থেকে 18x বাদ দিলে যারা পাবো যারা 10 মাইলের ভিতরে থেকেও ব্যবহার করে। গুড, তাহলে এখন আমাদের এটাও তো দরকার। তাহলে আমরা বলে দেই সো দ্য এমপ্লয়িজ হু লিভ in 10 miles or less, 10 miles or less and use transport. So the employees, ওই এমপ্লয়ীদের মধ্যে কাদের? who live in 10 mile or less, যারা 10 মাইলের মধ্যে বা 10 মাইলের কম জায়গার মধ্যে থাকে, and use transport equal to টোটাল ব্যবহার করে 40x, 10 মাইলের বাইরে ব্যবহার করে 18x। তাহলে বাদ দিলেই আমরা পাবো হচ্ছে 22x যারা 10 মাইলের ভিতরে থেকেও ব্যবহার করে। এই এদেরই তো মনে হয় পার্সেন্টেজ বের করতে বলছিল, তাই না? যারা 10 মাইল বা 10 মাইলের ভিতরে থেকেও কোম্পানি ট্রান্সপোর্ট ব্যবহার করে। তাহলে এটারই পার্সেন্টেজ, কাদের মধ্যে পার্সেন্টেজ? টোটালের মধ্যে পার্সেন্টেজ। তাহলে এখন আমরা ফাইনাল কথাতে চলে যাব, আর কোনো গল্প টল্প নাই। ফাইনালি দ্য রিকোয়ার্ড পার্সেন্ট। এই রিকোয়ার্ড শব্দটার সঙ্গে একটু পরিচিত হয়ে নিন। এই শব্দটা হচ্ছে একটা মারাত্মক শব্দ, কারণ অনেক লম্বা কথাটাকে আপনি একেবারে ছোটতে নিয়ে আসতে পারেন। কারণ এইটা না হলে আমাকে এখন লেখা লাগতো যে দ্য পার্সেন্টেজ অফ দ্য এমপ্লয়িজ লিভ 10 মাইল অর লেস ফ্রম দ্য ওয়ার্ক অ্যান্ড ইউজ কোম্পানি ট্রান্সপোর্ট। এত লম্বা একটা কথাকে আমরা এক কথায় বলে দিছি রিকোয়ার্ড পার্সেন্টেজ, গল্প শেষ। রিকোয়ার্ড মানেই হচ্ছে কোশ্চিন যেটা জানতে চাচ্ছে, তার মানেই হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম। স্যার আপনি এখন খুঁজে দেখেন কোশ্চেন কি বের করতে বলছে, আমি এত লিখতে পারবো না। বিষয়টা অনেকটা এরকমই, কিন্তু একটু ফর্মালি বলা যে রিকোয়ার্ড পার্সেন্টেজ, একটু ফর্মালি স্যার আপনি এখন খুঁজে বের করেন, যে কোশ্চেন দেখে নেন যে কি বের করতে বলছে, আমি দেখছি। মানে বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম। তাহলে এই কথাটা হচ্ছে একটা মানে কি বলবো যে কিওয়ার্ডের মতন, যে ওয়ার্ডটা দ্বারা আমরা অনেক লম্বা কথাটাকে শর্টলি নিয়ে আসতে পারি। রিকোয়ার্ড ডিস্টেন্স, রিকোয়ার্ড পার্সেন্টেজ, রিকোয়ার্ড ফ্র্যাকশন, ঠিক আছে, রিকোয়ার্ড টাইম, অনেক লম্বা কথাকে ছোট করে নিয়ে আসা যায়। কিন্তু তাহলে আমরা পার্সেন্টেজ বের করব কার মধ্যে ভাই? টোটাল এমপ্লয়ীদের মধ্যে। টোটাল এমপ্লয়ি কত? 100x। তার পার্সেন্টেজ বের করতে হবে যারা 10 মাইল বা 10 মাইলের ভিতরে থেকেও ট্রান্সপোর্ট ব্যবহার করে। তারা কতজন? তারা হচ্ছে 22x। পার্সেন্টেজ করা মানেই আমরা জানি গুণন 100। আমরা এমসিকিউতে দেখছিলাম যে কোনো সংখ্যাকে 100 দ্বারা গুণন করলেই সংখ্যাটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যায়। তাহলে সেটার কাহিনী আমরা পেয়ে গেছি।
এক্স এক্স কাটাকাটি 100 গেল, তাহলে ফাইনালি আমরা পাইলাম 22%। দ্যাটস ওয়াই অ্যান্সার শুধু দিয়ে দিব 22%, আর কিছু অ্যান্সারে লেখার দরকার নাই, 22% দিয়ে দিলেই কাজ শেষ। ক্লিয়ার? এবার দেখেন ব্যাপারটা কি বোঝানো গেল কিনা। কথাগুলো একটু কেমন জানি, কিন্তু কোশ্চেন সহজ, দেখবেন। জি স্যার। গুড। তাহলে 15 কি ছেড়ে দেওয়া যায়? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা এই জায়গাটা একটু আমাকে শেয়ার করেন তো। আচ্ছা, আমি এখানে পার্সেন্টেজ ব্র্যাকেটের মধ্যে কেন দিছি ভাই, সরাসরি কেন লিখি নাই? তো এখানে তো বলেন তো, কে বলতে পারবেন? আপনি সংশোধনের আগে লিখে দিলেন স্যার, দ্য রিকোয়ার্ড পার্সেন্টেজ, এই কারণে দেন নাই। গুড। ব্র্যাকেটের মধ্যে কেন দিছি? না দিলে কি কোনো সমস্যা হইতো কিনা? প্রথম কথা হচ্ছে, এটা যদি নাও দিতাম কোনো সমস্যা হইতো না, ঠিক আছে? এই পার্সেন্টেজ যদি না দিতাম কোনো সমস্যা হইতো না। কেন? কারণ এখানে বলাই আছে রিকোয়ার্ড পার্সেন্টেজ, তার মানে যা আসবে সেটা অবশ্যই কিসে আছে, পার্সেন্টেজে আছে। এখন কোশ্চেন হচ্ছে, তারপরেও আমরা নোট ডাউন করার জন্য, যে এইটা বোঝানোর জন্য, যে আমার খাতার রিডার তাকে বোঝানোর জন্য আমরা তখন কি করি, যে স্যার এই 22টা কিন্তু আসলে 22 কোনো সংখ্যা না, এটা কিন্তু পার্সেন্টেজে আছে। কিন্তু সেটা আবার ব্র্যাকেটের মধ্যে কেন দেওয়া হইলো? কারণ রিডান্ডেন্সি হয়ে যায়। কারণ যদি আপনাকে বলা হয় পার্সেন্টেজ হইল 22%, ভাই কথাটা কেমন হইল? যে পার্সেন্টেজ হইল 22%, কথা তো যে কোনো একটাটা হওয়ার কথা, যে উত্তর হবে 22%, বা আপনি বলতে পারেন যে পার্সেন্টেজ হবে 22, এইটা হইতে পারে। কিন্তু পার্সেন্টেজ হবে 22%, ভাই দুইবার হয়ে যায় না? ক্যাশ ধরেন, ঠিক আছে, ওই রকম এগেইন আবার রিপিট করেন, এইরকম হয়ে যায়। এই কারণে এই নোটটা বোঝানোর জন্য আমরা ব্র্যাকেট ইউজ করছি। ব্র্যাকেট ইউজ করা হয়েছে নোট দেওয়ার জন্য, যে এই 22টা কিসে আছে, এটার একটা নোট। দেখেন তো এইরকম হয় কি না, যে আমরা অনেক গল্প বা প্রবন্ধ যখন পড়তে যাই, তখন কোনো একটা শব্দ দেওয়ার পরে তারপরে ব্র্যাকেট দিয়ে ওই শব্দটার একটা বিশ্লেষণ লেখা থাকে কিনা? হ্যাঁ না না? আমরা দেখছি কিনা? দেখছি না এরকম অনেক লেখাতে, অনেক জার্নালে দেখছি না এরকম? বা এইরকম কি আপনারা দেখছেন যে কোনো একটা জার্নালে একটা কথা লেখা আছে, মানে কোনো একটা কি বলে, যে টেক্সট রাইটিং করা আছে, এখানে অনেক সময় দেখবেন যে কোনো টেক্সটের উপরে এরকম স্টার করা থাকে, নিচে আবার ওই স্টারের ব্যাখ্যা দেওয়া থাকে, এরকম দেখছেন আমরা? তার মানে এই ব্র্যাকেটটা কিন্তু আসলে হচ্ছে কি, এই ব্র্যাকেটটা হচ্ছে নোট। এই 22টা কি অবস্থানে আছে তার একটা নোট দেওয়া হয়েছে। যদি আবারও বলতেছি, কেউ যদি মনে করেন যে পার্সেন্টেজ দিব না, ভাই দিয়েন না, কোনো সমস্যা নাই, কিন্তু দিলে আপনাকে পার্সেন্টেজটা ব্র্যাকেটের মধ্যেই রাখা উচিত, কারণ রিডান্ডেন্সি হয়ে যাবে। এখানেও পার্সেন্টেজ, এখানেও আবার ডিরেক্ট পার্সেন্টেজ দিয়ে দিলে রিডান্ডেন্সি হয়। এই হচ্ছে বিষয়টা। এখন কি ক্লিয়ার? ওকে, তাহলে গেল কত? 15 নম্বরের কাজ মোটামুটি কমপ্লিট আমাদের। চলেন দেখি পরেরটাতে কি বলতেছে। নাম্বার 16 তারা কি বলতেছে? 16 বলতেছে এ সেলসম্যানস কমিশন, আবার কমিশন আসছে। সেলসম্যান কমিশন ইজ 5% অন অল সেলস আপ টু 10,000। নোট ডাউন করে রাখেন, আপ টু। বলেন তো আপ টু বলতে আমরা কি বুঝাই ভাই? 10,000-এর উপরে। 10,000-এর উপরে। আস্তাগফিরুল্লাহ, আপ টু মানে পর্যন্ত রে, আহারে, হ্যাঁ উল্টা হয়ে গেছে, উল্টা, হ্যাঁ উল্টা হয়ে গেছে। 10,000-এর উপরে না, 10,000 পর্যন্ত। হ্যাঁ, তার মানে আমার বিক্রি 10,000 টাকা পর্যন্ত হইলে আমি কমিশন পাবো কত পার্সেন্ট? 5%। অর্থাৎ আমি যদি 999 টাকার জিনিসও বিক্রি করতে পারি, তাও আমি কমিশন পাবো কত? 5%। গুড। বলেন তো 100 টাকার জিনিস বিক্রি করলেও কত কমিশন পাবো? 5%। হ্যাঁ, 1 টাকার জিনিস বিক্রি করলেও? গুড। আগেরটা যেরকম রেঞ্জ ছিল 20,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত হইলে 5% একটা রেঞ্জ ছিল, আর এইটা রেঞ্জ ওই রকম না, এটা রেঞ্জ তারা দিয়ে দিছে আপ টু 10,000। আপ টু মানে হচ্ছে পর্যন্ত, মানে 10,000 পর্যন্ত যত টাকার জিনিসই বিক্রি করেন আপনি কমিশন পাবেন 5%। পরে এখন বলতেছে দেখেন, অ্যান্ড 4% অন অল সেলস এক্সিটিং দিস। এই এক্সিটিং দিস মানে কি ভাই? উপরে, এটার উপরে। হ্যাঁ, এক্সিট করা মানে হচ্ছে অতিক্রম করা, অর্থাৎ এই দিস মানে হচ্ছে কিন্তু ভাই 10,000। আসলে এই 10,000 টাকার উপরে যদি আপনি বিক্রি করেন তাহলে সেটার উপরে কমিশন পাবেন 4%। কত পার্সেন্ট বলেন তো? কত পার্সেন্ট কমিশন পাবেন? 4%। গুড। এবার একটু বলেন তো বাস্তবে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে?
ভালো হয়েছে। বাস্তবে খুবই খারাপ হয়েছে এটা। খারাপ হয়েছে। কেন? লেখালেখি বেশি। না না, লেখালেখি বেশি না, 10,000 টাকা পর্যন্ত হইলে 5%, আপনি কষ্ট করে 10,000 টাকার বেশি জিনিস বিক্রি করবেন, মাত্র 4% কমিশন দিবে। এটা কি হইল? আগেরটা ভালো ছিল। দেখেন 20 থেকে 40,000 পর্যন্ত হইলে 5%, 40-এর উপরে হইলে 8%। কারণ আপনি যত বেশি বিক্রি করবেন তখন আপনাকে কি করা উচিত, একটু বোনাস দেওয়া উচিত না? আর বাস্তবে যদি এইরকম হইতো, এই লোক কথা শোনেন আগে, কথা শোনেন, আহারে থামে না রে, আহারে থাম রে বাবা রে। বাস্তবে হইলে এই পার্সনটা কি করতো জানেন? সে 10,000 টাকার জিনিস বিক্রি হইলে, পরের টাকার জিনিস বিক্রি হইলেও সে ওই দিন দেখাইতো না, সে দেখাইতো পরের দিন। কেন? কারণ ওই দিন দেখাইলে তো সে পাবে 4%, আর পরের দিন দেখাইলে সে পাবে 5%। ব্যাপারটা কি বুঝেন? সিসিটিভি ফুটেজ তো এটা ধরুন বিকৃত মার্কেটে ঘুরবে মনে করেন, তাহলে আবার বিপদের মধ্যে পড়ে যাবে সে। যে যদি একদম প্রতিদিনের তার ডেইলি টু ডেইলি যদি নেয় তাহলে আবার বিপদ। কিন্তু যদি সুযোগ থাকে দেখানোর, যে তাহলে কিন্তু সে ডেফিনেটলি ওই দিন দেখাবে না, কারণ সে ওই দিন 10,000-এর উপরে বিক্রি করলে তো 4% কমিশন পাবে। তাহলে পরের দিন তার যে 10,000 হবেই এটা তো আর সে বলতে পারে না। এই কারণে ওই বিক্রিটা সে মাঝে মধ্যে কি করে, পরের দিনের সঙ্গে অ্যাড করে দেয়, কারণ অ্যাড করলে তারা হচ্ছে 5% আসবে। তাহলে এটা আসলে বাস্তবসম্মত নয়। আর ম্যাথের কোশ্চেন কখনো বাস্তবসম্মত হয়ও না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। ম্যাথ ডিপেন্ড করে হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপরে, কথার উপরে, কথা যা বলছে তাই। কারণ যদি তাই না হইতো, এইরকম অঙ্ক কি আমরা দেখছি না যে টাকায় যদি 4টা কলা পাওয়া যায়? হ্যাঁ না না, বলেন তো আছে কিনা কোশ্চেন? জি স্যার। তো এখন বলেন টাকায় 4টা কলা, হ্যাঁ টাকায় 4টা কলা পাওয়া যায়। আরে 1 টাকা দিয়ে 4টা কলা, মানে 4 টাকা দিয়েও তো 1টা কলা পাওয়া যায় না এখন। তাহলে আপনি 1 টাকা দিয়ে কেমনে 4টা কলা পাবেন? এটা কোন কলা আবার? ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, কারণ অনেকে আমরা ভুল করি, আমরা অনেক ঘটনাটাকে তারা কি করি, আমরা বাস্তবের সঙ্গে রিলেটেড করি। জীবনেও ভাই এই কাজটা করেন না। ম্যাথ মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপরে, ল্যাঙ্গুয়েজ যা বলছে সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে। এইটার সঙ্গে বাস্তবের কোনো কিছু আপনি মিলাইতে যাবেন না, যে বাস্তবে এরকম হয় তাহলে মনে হয় এটা এরকমও হবে। জি না, বাস্তব আলাদা, ম্যাথের ল্যাঙ্গুয়েজ আলাদা। ম্যাথ ডিপেন্ড করবে ল্যাঙ্গুয়েজের উপরে, বাস্তবের কোনো ঘটনার উপরে না। তাহলে আমরা আরেকবার একটু চট করে চেক করে নেই। 10,000 টাকা পর্যন্ত হইলে কমিশন পাবো হচ্ছে আমরা 5%, আর 10,000-এর যদি উপরে হয় তাহলে আমরা সেটার উপরে কমিশন পাবো হচ্ছে কত পার্সেন্ট? 4%। এটা কি বোঝা যাচ্ছে কিনা? ঠিক আছে, হ্যাঁ না না, ওকে। এরপরে দেখেন আমাদের আরেকটা কথা বললো যে হি রেমিটস 31,100 টাকা টু হিজ প্যারেন্ট কোম্পানি আফটার ডিডাক্টিং হিজ কমিশন। এই বলেন তো রেমিট করা মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ রেমিটস? কে বলতে পারবেন? পাঠানো। গুড। আর কেউ? এনিওয়ান? রেমিটেন্স পাঠাই দিছে। আচ্ছা, আর কেউ? আর কেউ নাই? আচ্ছা, ওকে। রেমিট করা মানে হচ্ছে ফেরত দেওয়া, ঠিক আছে। তাহলে এখানে সে কি করতেছে? হি রেমিটস 31,100 টাকা, সে 31,100 টাকা ফেরত দিছে। কাকে? টু হিজ প্যারেন্ট কোম্পানি। প্যারেন্ট কোম্পানি মানে মূল কোম্পানিকে। তাহলে সে তার মূল কোম্পানিকে 31,100 টাকা ফেরত দিছে। কি করার পরে? আফটার ডিডাক্টিং হিজ কমিশন, তার কমিশন কেটে নেওয়ার পর। তাহলে তার মূল বিক্রি হবে, সেই বিক্রি থেকে কমিশন সে কাটছে, কমিশন কাটার পরে বাকি 31,100 টাকা সে তার মূল কোম্পানিকে ফেরত দিছে। তাহলে কথাটার অর্থটা কি বোঝা গেল কিনা? গুড। হি রিমিটস 31,100 টাকা টু হিজ প্যারেন্ট কোম্পানি, সে তার মূল কোম্পানিকে 31,100 টাকা ফেরত দিছে আফটার ডিডাক্টিং হিজ কমিশন, তার কমিশন কেটে নেওয়ার পরে। ক্লিয়ার? ওকে, তাহলে এবারে এখন কোশ্চেনের দিকে তাকাই, দেখি তো কি বলছে। ফাইন্ড দ্য টোটাল সেলস, তার মানে তার টোটাল বিক্রিটা কত। তাহলে চট করে আগে বলেন ভাই বিক্রি কত টাকা, আমি কি জানি? না, জানি না। তাহলে আমরা ধরে নিলাম যে লেট দ্য টোটাল সেলস, হ্যাঁ টোটাল সেলস কত আমরা জানি না ভাই, ধরে নিলাম টোটাল সেলস কত? x টাকা। এ বলেন তো 100x কেন না? কারণ এই ধরাটার উপরে তো ডিরেক্ট কোনো পার্সেন্টেজ নাই। আপনি তো 5% কমিশন পাবেন 10,000 টাকার উপরে, 10,000 টাকার অতিরিক্ত বিক্রি করলে তার উপরে পাবেন হচ্ছে কত পার্সেন্ট? 4%। তাহলে আপনার টোটাল বিক্রিটার উপরে কি ডিরেক্ট কোনো পার্সেন্টেজ আছে বলেন তো? না। এই কারণে আমরা বড় ধরি নাই, এই কারণে 100x ধরি নাই। কি দরকার 100x বড় ক্যালকুলেশন করবো? ছোটটাই করি, শেষ।
এখন আপনাদের একটা আইকিউ টেস্ট, এবারে একটা আইকিউ টেস্ট, ভালো করে শোনেন আগে কোশ্চেন। বলেন তো আপনার এক্স টাকাটার পরিমাণ কি 10,000-এর বেশি নাকি কম? বেশি। বেশি। কেমনে বুঝলেন এটা বেশি? কেমনে বুঝলেন? কারণ সে কমিশন পাওয়ার পর আরে না, অত দূর না। আপনি তো ফেরতই দিছেন 31,100 কমিশন কাটার পরে। তো কমিশন কাটার পরও আপনি 31,100 টাকা ফেরত দিচ্ছেন, তাহলে আপনার বিক্রি তো অবশ্যই 31,100 বেশি, তার মানে 10,000 টাকা তো বেশিই হবে, হ্যাঁ না? না, ওখান থেকে বোঝা যায়। ওগুলো 5% 10% হিসাব বাদ, আপনি ফেরতই দিচ্ছেন কত টাকা? 31,100, তাও আবার কমিশন কাটার পর। তাহলে আপনার বিক্রি তো ডেফিনেটলি 31,100 টাকারও বেশি, তার মানে আপনার বিক্রি 10,000 টাকার বেশি, হ্যাঁ না? না, তাহলে এইবারে এখন একটু ঠান্ডা মাথায় বোঝেন তো, আপনি কমিশন পাচ্ছিলেন কিভাবে? 10,000 টাকা পর্যন্ত জিনিস বিক্রি হইলে তার উপরে আমরা পাইছিলাম 5%, প্লাস এই টাকাটা 10,000 টাকার বেশি, তার মানে এই টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে আমরা অতিরিক্ত টাকা পাবো, আর সেই অতিরিক্ত টাকার উপরে কমিশন পাবো 4%। তাহলে এই দুইটা মিলে আমি কি বলতে পারি যে এইটা হচ্ছে আমার টোটাল কমিশনের টাকা, হ্যাঁ না? না, হ্যাঁ স্যার। আপনি বিক্রি করছেন কয় টাকার জিনিস বলেন তো? তাহলে এক্স টাকা হচ্ছে টোটাল বিক্রি। এই টোটাল বিক্রি থেকে এই কমিশন যদি বাদ দেন, তাহলে বাদ দিলে সেটাই কি আমাদের 31,100 টাকা আসবে না কোশ্চেনের কথা অনুযায়ী? জি স্যার। এটাই তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অঙ্ক শেষ। এটাই হচ্ছে মূল লাইন, অঙ্ক কিন্তু শেষ। এটা সলভ করলে অঙ্ক শেষ। তাহলে এখন ঘটনা আগে বোঝেন। বলেন বলেন, বুঝি নাই। কেমন মার্কস? গুড, এটা ভালো কোশ্চেন করছেন। এই যে মার্কস, হ্যাঁ, একটা না, ডাবল ডাবল ডাবল। জীবনেও নাই ভাই, হইলে পুরাটা, না হইলে নাই। এটা অ্যাকাউন্টিং এর কোনো ম্যাথ না যে যতটুকু করে আসবেন অতটুকু নাম্বার দিবে, জীবনেও দিবে না। ইভেন আরো ঝামেলা আছে। কোথায় ঝামেলা বলি? ধরেন আপনাকে কোনো কোশ্চেনে বলা হইলো যে ধরেন এরকম, রহিম অ্যান্ড করিম, দ্য অ্যামাউন্ট অফ রহিম অ্যান্ড করিম, মানে কার টাকা বের করতে বলছে? রহিমের টাকা না করিমের টাকা, না দুইজনেরই? বলেন তো, দুইজনের। আপনি শুধু রহিমের টাকা বের করতে পারছেন, আপনি শুধু রহিমের টাকা বের করতে পারছেন, করিমের টাকা বের করতে পারেন নাই। আপনার নাম্বার আসবে কত? ওরে বাবা, ঠিক আছে, বলেন কত আসবে? ডাবল জিরো। হ্যাঁ, কোনো নাম্বারই পাবেন না। কিন্তু যদি কোশ্চিনটা এইরকম হইতো, এ নাম্বার রহিমের টাকা, বি নাম্বার করিমের টাকা, আপনি এ নাম্বার পাচ্ছেন, ইয়েস, তাহলে আপনাকে 2.5 নাম্বার দেওয়া হয়েছে। আপনি বি নাম্বার পাচ্ছেন, তাহলে 2.5 নাম্বার। আপনি দুটাই পাচ্ছেন, ভাই 5 নাম্বার পাবেন। কখন? যদি এরকম এ বি দিয়ে কোশ্চেন থাকে, তাহলে আপনার পার্সিয়াল মার্কিং আছে। কিন্তু যদি কোশ্চেনটা সেন্টেন্স দিয়ে থাকতো যে এইটা অ্যান্ড এইটা, তাহলে এইটা অ্যান্ড এটা মানে কি? এইটা এবং এটা দুটাই লাগবে ভাই, একটা হইলে হবে না। ওই জায়গায় আপনি কোনো পার্সিয়াল মার্কিং পাবেন না। ক্লিয়ার এখন বিষয়? যাক, অনেক কোশ্চেন মাথার মধ্যে, তাই না, যে কি কি হইতে পারে ঘটনা আসলে। যাই হোক, তাহলে এই লাইনটা কি ক্লিয়ার হয়েছে কিনা বলেন আগে, এটা কি ক্লিয়ার? বুঝতে পারছি। বুঝি নাই, বুঝি নাই, আরেকবার একটু বলেন। এটা তো পুরাতন গল্প বলছিলাম, এই পুরাতন গল্প মনে নাই? আপনি রেকর্ড দেখেন নাই মনে হয়, এর আগের ক্লাসগুলোতে হচ্ছে বলে দেওয়া আছে, খেয়াল করে দেখেন। যদি আপনার ধরাটার উপরে ডিরেক্ট কোনো পার্সেন্টেজ থাকে, তাহলে আপনি তখন কি করবেন? আপনি তখন 100 ধরবেন। 100-এর 25% 25 টাকা, 100-এর 23% 23 টাকা, 100-এর 37% 37 টাকা। তাহলে আপনার ডিরেক্ট ধরাটার উপরে কোনো পার্সেন্টেজ থাকলে তখন 100 ধরলে সুবিধাটা হয়। আর যদি আপনার ধরাটার উপরে ডিরেক্ট কোনো পার্সেন্টেজ না থাকে, তাহলে সেই ধরাটা কেন বড় করে ধরবেন? কেন 100x ধরবেন? শুধু x ধরেন। ক্লিয়ার? এখন কি বোঝা যাচ্ছে কিনা কথা? হ্যাঁ, না না না, কোনো সমস্যা নেই। কি সমস্যা? আপনি ক্যালকুলেশন লম্বা হবে। ওমা, আপনার যদি ক্যালকুলেশন লম্বা করে করতে ভালো লাগে করবেন, কোনো সমস্যা নাই। এখানে আমি ধরছি শুধু এক্স, কেন? আপনি কি এখানে 10x ধরলে হবে না? অবশ্যই হবে। আপনি যদি বলেন 50x ধরবো, তাও হবে, একই অ্যান্সারই আসবে। যদি বলেন 100x ধরবো, তাও একই অ্যান্সার আসবে। কিন্তু আপনার ক্যালকুলেশনটা কি হবে ভাই? ক্যালকুলেশনটা একটু লম্বা হবে, পার্থক্য এতটুকুই। এখন পরীক্ষার হলে আপনি কি চান যে আপনার ক্যালকুলেশনটা বড় বড় হোক? আপনার কাজ কি বলেন? শুধু কি ক্যালকুলেশন করা? হাতের কাছে কি মানে ক্যালকুলেটর থাকবে বলেন তো? না, তাহলে টার্গেট কি? শুধু ম্যাথের সলিউশন না, আমি যতটা সম্ভব ক্যালকুলেশন ছোট করে যেন করতে পারি, এটাই তো টার্গেট আমাদের। তার মানে ম্যাথ করাটাই শেষ কথা নয় ভাই, আপনি ক্যালকুলেশনটাকে কতটা কনসাইজ করে প্রকাশ করতে পারতেছেন, এটাও একটা দেখার বিষয়।
ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তাহলে এবারে আসেন আমরা একটু ক্যালকুলেশনটা শেষ করে দিই। তাহলে এক্স বিয়োগ এইটার যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে বলেন তো 10,000-এ 5% মানে দুইটা শূন্য কাটাকাটি করলে তাহলে কত আসে? 500। হ্যাঁ না না? ঠিক আছে, এটা কি বলা যায় তো নাকি? ওকে, আচ্ছা বলেন তো এক্স এর যদি 4% করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস আসবে, তাহলে এক্স এর 4% মানে হচ্ছে 4/100, তার মানে 1/25, অর্থাৎ x/25 লেখা যায় কিনা? লেখা যায়। গুড। তাহলে এই মাইনাস মাইনাসে আবার প্লাস, এই 10,000-এ 4% করলে শূন্য শূন্য কাটাকাটি করলে কত থাকে? 400। হ্যাঁ না না? এইটাই ইকুয়াল টু তাহলে 31,100 টাকা। এই লাইনটা এবার একটু বলেন ক্লিয়ার কিনা আপনাদের? আরেকবার বলুন স্যার। না আরেকবার বলবো না। হ্যাঁ বুঝি নাই ভাই, বলেন। একবারে শর্টকাটটা স্যার একটু বুঝতে সমস্যা হচ্ছে। একবারে কোথায় শর্টকাট? ওরে আল্লাহ রে, এই 10,000-এ 5%, 5/100, 100 দুটা শূন্য কাটাকাটি করলাম, তাহলে 5 আর 100 500, মাইনাস 500। হ্যাঁ না না? হ্যাঁ এই 4% দ্বারা কি দুটাকেই গুণন করা লাগবে না? হ্যাঁ। বলেন তো 4% দ্বারা এক্স কে গুণন করলে কি হয়? 4x/100। হ্যাঁ না না? তাহলে 4 দ্বারা 100 কে ভাগ করলে কি হয়? 25। তাহলে x/25 হয় না? প্লাস মাইনাসে মাইনাস। হ্যাঁ না না? হয়। তাহলে এখন বলেন এই 10,000-এর সঙ্গে তো 4%, তাহলে 10,000-এ 4% মানে 4/100, 100 দুটা শূন্য কাটাকাটি, তাহলে 100 গুণন 4 মানে হচ্ছে 100, এই মাইনাস আর মাইনাসে হচ্ছে প্লাস হয়ে গেছে। হ্যাঁ না না? এখন কি বোঝা যাচ্ছে কিনা বলেন? এখন কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। গুড। তাহলে এবারে আসেন আমরা একটু আবার ক্যালকুলেশন করি। তাহলে এখানে আমাদের কি কি থাকলো? এক্স বিয়োগ x/25, আর এই দিকে বলেন তো -500 আর +400 দুইটা মিলে কি -100 হয় না? এই -100 ওই পাশে গেলে কি যোগ হয়ে যায় না? তাহলে 31,000 কত হবে? 200 না? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে এবারে আবার একটু বাম সাইডে ক্যালকুলেশন করেন। 25x থেকে একটা x চলে গেলে কত হয়? 24/25। হ্যাঁ গুড, ইকুয়াল টু কত চলে আসে? 31,200। তাহলে বলেন x ইকুয়াল টু কি আমরা বলতে পারি 31,200 গুণন 25, এই 25 এই পাশে আসলে গুণন, 24 এই পাশে আসলে ভাগ হয়ে গেল। এই পর্যন্ত কি বলা যায় কিনা বলেন তো? হ্যাঁ স্যার। বলা যায়? স্যার এখানে যে অ্যানসারটা আসছে স্যার, বলেন স্যার, শুনতেছি। স্যার এই ক্যালকুলেশনটা না করলে কি হবে নাকি এটার ঠিক অ্যানসারটা নিয়ে আসতে হবে? মানে কোশ্চেনটা বুঝি নাই, আরেকবার একটু কাইন্ডলি বলবেন। মানে ওই যে আপনি x ইকুয়াল টু 31,200 ইনটু 25 ডিভাইডেড বাই 24, হুম, ধরেন সময়ের কারণে কি এই অ্যানসারটা করতে পারলো না? এই লাইনটা, এই লাইনটা, করতে পারলো না। না স্যার, একদম লাস্টের লাইনটা। এই লাইনটা। ইয়েস স্যার। হ্যাঁ এটা না করলেও চলবে, এটা লেখার কোনো দরকার নাই। কেউ যদি মনে করেন যে এই লাইনটা আমি স্কিপ করব, কোনো সমস্যা নাই। সরাসরি আপনি এখানে কি করতেছেন? শেষ করি আগে, শেষ করি দাঁড়ান, x ইকুয়াল টু শেষ করি আমি একটু শেষ। আরে বাবারে শেষ করি, একটু দাঁড়ান না ভাই, একটু দাঁড়ান, সবার কথা শুনবো, টেনশন করেন না। আগে আমার কথাটা শুনেন। ধরেন আমি এখন অঙ্কটা করতেছি, এই লাইনটা করিনি, আমি ধরেন মুখে মুখে এখন দেখতেছি 25 দ্বারা এটাকে ভাগ করলে এতবার যায়, আর 24 হচ্ছে 25 দ্বারা এটাকে গুণন করলে এত, 24 দ্বারা এই পাশে আসলে ভাগ হয়ে যায়। ভাগটা করে টোরে আমি পাইলাম ধরেন 32,500 টাকা। এই লাইন লিখতে হবে, এটা ম্যান্ডেটরি না। ভালো করে শোনেন এবারে কথা। মূল লাইন লেখা বাধ্যতামূলক, মেইন লাইন আপনাকে লিখতে হবে, কিন্তু বডির যে লাইন, এই যে মাঝখানে 1 2 3 4, এই 4টা লাইন হচ্ছে আমার বডির লাইন। এই বডির লাইন কেউ যদি একটা লাইন স্কিপও করেন, এটার জন্য নাম্বার কাটবে না, এটার জন্য কাটাকাটি করা হবে না। আপনার মূল লাইন থাকতে হবে, আপনার অ্যান্সার থাকতে হবে। মাঝখানের বডির লাইন কেউ যদি 4টা লাইনের জায়গায় 3 লাইন করেন, কারেক্ট, আপনি মুখে মুখে করতে পারছেন, ভালো তো। এটা আপনি 2 লাইন করে করতে পারছেন, তাও ভালো, এটার জন্য কোনো সমস্যা নাই। কিন্তু আপনি শুধু এই লাইনের পরে অঙ্কের উত্তর মুখস্থ আছে, থুম করে পরের লাইন লিখবেন, এটা মেনে নেওয়া যাবে না ভাই। বডির লাইন অন্তত একটু হইলেও আপনাকে দেখাইতে হবে। কিন্তু যদি স্কিপ করেন বডির লাইন 2-1টা লাইন, সেটার জন্য কোনো নাম্বার কাটবে না। এইবারে বলেন কথা কি ক্লিয়ার হয়েছে কিনা? একজন করে বলেন, একজন করে বলেন। এই দাঁড়ান, আহারে শালম, থামে না রে, আহারে, এই দাঁড়ান, সবাই একটু থামেন দয়া করে, একটু দাঁড়ান। আমি আগে বলি। রেডমি একটু বলেন, এখন রেডমি একটু বলেন। স্যার জি, লাস্টে যে অ্যানসারটা আনছেন 31,500,
আমি ধরেন এই ক্যালকুলেশনটা করতে পারলাম না হুম সময়ের কারণে বা কোনো হুম কারণে, শুধু এতটুকু লিখে দিয়ে চলে আসছেন। রেখে চলে আসলাম। হ্যাঁ, জি স্যার। এই জায়গাটা ডিপেন্ডস অন, এই জায়গাটা ডিপেন্ড করবে স্যারের উপরে। স্যার যদি এখন মনে করে 2 নাম্বার কাটবো, কাটতে পারে। স্যার যদি মনে করে 3 নাম্বার কাটবো, কাটতে পারে। স্যার যদি মনে করে কোনো নাম্বারই দিব না, কিচ্ছু করার নাই ভাই আপনার এখানে। কারণ একটা জিনিস একটু খেয়াল করেন না, আগে শোনেন, আগে খালি লাফায় এরা ভাই। একাডেমিক পরীক্ষাগুলোতে আমরা খাতা চেক করতে পারতাম এবং বোর্ডকেও চ্যালেঞ্জ করতে পারতাম। একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দিয়ে খাতা কিন্তু চেক করা যাইতো। বলেন তো চেক করা যাইতো কিনা? এসএসসি ইন্টার পরীক্ষার খাতা চেক করা যাইতো। ইভেন ভার্সিটির খাতাও কিন্তু আমরা চেক করতে পারতাম। আমার যদি ডাউট হইতো যে স্যার আমাকে কমন নাম্বার দিছে, আমি কিন্তু অ্যাপ্লিকেশন করলে ভার্সিটিতেও কিন্তু আমার খাতাগুলো কি করা হইতো, থার্ড এক্সামিনার দ্বারা কিন্তু আবার দেখানো হইতো। কিন্তু এই সুযোগ আছে একাডেমিতে। কিন্তু ভাই চাকরির পরীক্ষার খাতাতে কখনো রিচেক করা হয় না। ওরা যদি বলে আপনি পাস, আপনি পাস। ওরা যদি বলে আপনি ফেল, আপনি ফেল। জীবনেও তাদের কথার বাইরে কোনো কিছু করতে পারবে না। দ্যাটস ওয়াই আপনার খাতাটা কোন টিচারের কাছে যাচ্ছে এটা অনেকটাই ডিপেন্ড করে তার মেন্টালিটির উপরে। যদি টিচার মনে করে যে না এই পর্যন্ত করছেন, আচ্ছা ঠিক আছে, ইনিশিয়াল নাম্বার হিসাবে, পার্সিয়াল নাম্বার হিসাবে আপনাকে আমি 2 নাম্বার দিতে পারি, 3 নাম্বার দিতে পারি, এটাও হইতে পারে। কিন্তু যদি ক্যালকুলেশনের ব্যাপারটা এমন হয়ে যায় যে আপনি এমন একটা জায়গায় রেখে দিচ্ছেন সেটা রাখাটা আসলে যৌক্তিকতা নাই, তাহলে ভাই একটা নাম্বারও দিবে না। এই জায়গাটাই এই অবস্থায় রেখে দিলে একটা নাম্বারও দিবে না আপনাকে। হ্যাঁ, আপনি হয়তো ভাই এইটা বলতে পারেন যে এক্স এর মান আমি 3/2 লিখছি, নাম্বার দিবে কিনা এইবারে কনফিউশন আছে এখানে। কারণ এইটা আসলে রাখার কথা ছিল 2 ভাবে, একটা হচ্ছে 1 সমস্ত 1/2, অথবা আপনার এটা করার কথা ছিল 1.5, কিন্তু আপনি সেটাকে কিসে রাখছেন? ইমপ্রপার ফ্র্যাকশনে রাখছেন। অ্যান্সার সাধারণত কখনোই ইমপ্রপারে চাওয়া হয় না। যদি ভগ্নাংশতে থাকে হয় আপনাকে সেটাকে কি করতে হবে, ডেসিমেলে নিয়ে আসতে হবে, অথবা সেটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। এইটা বাধ্যতামূলক। কিন্তু আপনি যদি এইটাতে রাখেন, এইটাতে একটু জোর গলায় বলা যাইতে পারে যে হ্যাঁ কিছুটা হলে নাম্বার পাবেন, কিন্তু এইটাতে পাবেন না ভাই, কারণ ক্যালকুলেশন শেষই হয় নাই। বাট আমার এটার ক্যালকুলেশন শেষ হয়েছে, কিন্তু প্রকাশের মাধ্যমটা হচ্ছে আমার কোনটা, এইটা একটা ওয়ে। এটা ক্যালকুলেশন শেষ, কিন্তু এটার ক্যালকুলেশন শেষ হয় নাই। আই থিঙ্ক এটাতে কোনো নাম্বার তারা দিবে না যদি এতটুকু পর্যন্ত রেখে দিয়ে আসেন। ক্লিয়ার বিষয়টা এখন? স্যার এখানে তো আমরা মেথড ডেভেলপ করতেছি না, তাহলে কি করে হবে? সেটাই তো বললাম যে ক্যালকুলেশন দেখাইতে হবে, তো রেজাল্ট দেখাইতে হবে আপনাকে। ক্লিয়ার এখন বিষয়? যার কোশ্চেন ছিল তার কি ক্লিয়ার হয়েছে কিনা? রেডমিন না কাট ছিল এটা? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা রফিকের কোশ্চেন ছিল। তাহলে এখন আপনারা ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন করলে আল্লাহর রাস্তায় এটারও অ্যান্সার ওই 32,500 আসবে। ঠিক আছে? স্যার আমার কোশ্চেন ছিল না। হ্যাঁ বলেন বলেন, কারো কি কোশ্চেন ছিল আর নাই? তাহলে এখন নিচে ওই যে উত্তর লিখে দেন যে ফাইনালি the total sales equal to 32,500। অ্যান্সার শুধু 32,500 টাকা লিখে দিবেন, তাহলেই গল্প শেষ। এই হচ্ছে অ্যান্সারের। এইবার বলেন বোঝা যাচ্ছে কিনা? এখন কি বোঝা টোঝা গেল ভাই? ক্লিয়ার স্যার। ক্লিয়ার, গুড। তাহলে এখন বলেন একটা কি ধারণা কি আসছে কিনা যে পার্সেন্টেজের রিটেনের বা রিটেন ম্যাথগুলোর প্রসেস কেমন হইতে পারে, কিভাবে সলভ করা যেতে পারে? ধারণা আসছে? জি স্যার। গুড। তাহলে কি মোটামুটি আমরা, এটাই তো মনে হয় লাস্ট কোশ্চেন ছিল নাকি? জি স্যার। এটাই লাস্ট কোশ্চেন ছিল। তাহলে আজকে কি এ পর্যন্ত রেখে দেওয়া যায়? ওকে, তাহলে আপনাদের গ্রুপটা হচ্ছে আমি একটু সময়ের জন্য ওপেন করে দিচ্ছি, আধা ঘন্টার জন্য ওপেন করে দিচ্ছি। আপনাদের একটা কোশ্চেন কিন্তু আপলোড করার কথা, 13 নাম্বার, মনে আছে তো? গুড, তাহলে সেটা একটু আপলোড করে দেন। তাহলে ক্লাসটা শেষ করে দিই। আল্লাহ হাফেজ তাহলে আজকে। ওকে, হ্যাঁ অবশ্যই ভাই। ওয়ালাইকুম আসসালাম।